সিনেমা স্বপ্নকথায় এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা আছেন তাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা। আমাদের সাথে আছেন দুজন নাট্য ব্যক্তিত্ব। একজন হলেন কিশোর সেনগুপ্ত এবং ডক্টর অনিন্দ বন্দ্যোপাধ্যায়। স্যারদের আমার আন্তরিক প্রণাম জানাই। পেশাগত দিক থেকে তারা দুজনেই শিক্ষকতা করেন, কিন্তু তাদের নেশা নাটক। ডক্টর অনিন্দ বন্দ্যোপাধ্যায় হলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান। আহ, তার গবেষণার বিষয় হচ্ছে প্রাচীন ভারতের আইন নির্মাণ পদ্ধতি, যেগুলো মানে কোনো দিক থেকে কিন্তু নাটকের সাথে তিনি তার পড়াশোনা বা তার গবেষণা কোনো দিকেই তিনি যুক্ত নন, কিন্তু 2015-ই তিনি সরাসরি নাটকের সাথে যুক্ত হয়ে গেলেন। কিভাবে সেটা আমরা জেনে নেব একটু পরে। অন্যদিকে কিশোর বাবুর নাটকের হাতেখড়ি কৃষ্ণনগরের সিএমএস এ পড়ার সময়, সেখানে অরুণোদয়ের পথে নাটকটিতে অভিনয় করেন নির্দেশক স্কুলেরই শিক্ষক ভবানী বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ার সময় সান্নিধ্যে আসেন শিক্ষক ও নাট্য ব্যক্তিত্ব অশোক মুখোপাধ্যায়ের। তিনি তাকে প্রাণিত করেন সরাসরি থিয়েটারে যুক্ত হতে। 1996 সালে কল্যাণীতে সমমনস্ক কয়েকজন মানুষকে নিয়ে গড়ে তোলেন কল্যাণী নাটক ও চলচ্চিত্র চর্চা কেন্দ্র। পরবর্তীতে সেটি কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র নামে নামাঙ্কিত হয়। গোড়াই গলদ, ধ্রুবপুত্র, তোমার কোনো সত্য নেই ইত্যাদি প্রযোজনায় কিশোরবাবুর নির্দেশনা এবং অভিনয় করেন অনিন্দ বন্দ্যোপাধ্যায়। আজকের আলোচনার বিষয় নাটকের কথকথা। আমরা স্যারদের মুখেই শুনবো স্যারদের এই নাটক নিয়ে চলার পথ, তাদের নাটক পরিচালনা সবকিছু। স্যার। প্রত্যক্ষে যারা আছেন তাদেরকে আমার নমস্কার, এবং অপ্রত্যক্ষে যারা শুনছেন, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, তাদেরকে আমার প্রণাম জানিয়ে, আমি যেহেতু দুজন বক্তার মধ্যে বয়সে কনিষ্ঠ, তাই প্রথমে বলবার অধিকারটা আমি প্রায় যেচেই নিয়েছি। প্রথমেই বলতে চাই যে এই অনুষ্ঠান নিয়ে আমি যথেষ্ট চিন্তিত ছিলাম, কারণ এইটি বোধহয় আমার প্রথম অনুষ্ঠান যেখানে আমি আমার একাডেমিক লাইনের বাইরে প্রথম নাটক নিয়ে কথা বলতে এসেছি। এবং এই অনুষ্ঠান নিয়ে পুজোর আগে থেকে যখন সহেলি, যে আমাদের আমরা বলি প্রায় ছাত্রীতুল্য, সেই সহেলির সঙ্গে যখন আলোচনা করছিলাম, তখন কিশোরবাবুর উপস্থিতিতে নাটক নিয়ে আমাকেও কথা বলতে হবে ভেবে খুবই চিন্তিত ছিলাম। সেটা থাকা স্বাভাবিক, যত আমরা আলোচনা এগোবো তখনও ব্যাপারটা বুঝতে পারবো। এবং বিগত 2 দশক ধরে যে মানুষটি নাটককে জীবনের যাপনের একটি অঙ্গ করে নিয়েছেন, এবং তার সঙ্গে বা তার সামনে কথা বলাটা কিছুটা হয়তো দৃষ্টতা। তাই এই অনুষ্ঠানে নিজের অবস্থানটা নিয়ে আমি বেশ কিছুটা সন্দিহান ছিলাম। তারপরে সেই সন্দেহ অবসান আমাকে কিশোরবাবুই ঘটাতে সহায়তা করেন। কারণ আমার মনে পড়লো, উনি আমাকে স্মরণ করিয়ে দিলেন যে নাটকের যে পাঠ তিনি আমাদের প্রথমে দিয়েছিলেন, তাতে নাটক এবং চলচ্চিত্রের মধ্যে একটি অন্তর ছিল। সেই কথাটা উনি বারে বারে আমাদের বলেছেন। কারণ নাটক হলো এমন একটি জিনিস যার সঙ্গে দর্শককুলের একটা প্রত্যক্ষ সংযোগ থাকে। কারণ সেই আমরা যখন ক্লাসে পড়াই তখন বুঝতে পারি, যখন সামনে ক্লাসে পুরো ছাত্রছাত্রীরা ভর্তি থাকে তখন পড়ানো একরকম হয়। আমরা দুজনেই পেশায় শিক্ষকতা করি, তাই দুজনেই এই জিনিসটা অনুভব করি। ঠিক সেরকমই ভাবে দর্শকের রিয়াকশন যখন আমরা অন্ধকার থেকে পাই স্টেজের মধ্যে, তখন কিন্তু নাটকও, সেদিনের নাটকের শো অন্যরকম হয়। তাই দর্শক কুলের সঙ্গে নাটকের একটা প্রত্যক্ষ যোগাযোগ, সেইটা কিন্তু চলচ্চিত্রের সঙ্গে হয় না। তাই কল্যাণীর অধিবাসী হিসেবে বা কল্যাণীর অধিবাসী হওয়ায় এই নাট্যচর্চার একজন ক্ষুধে দর্শক হিসেবে আমি কিন্তু প্রথম এই সংগঠনটির সঙ্গে পরিচিত হই। এবং সেই কারণেই এই সংগঠনে আমার একটি অবস্থান বলা যেতে পারে আজকের আলোচনাতে দর্শক হিসেবেও বটে। পরবর্তীকালে এই
সংগঠনের একজন শিক্ষার্থী হিসেবে, এবং বর্তমানে এই সংগঠনের সঙ্গে কিছুটা সংগঠক হিসেবেও আমি যুক্ত আছি। কিন্তু মনে রাখতে হবে যে এই আহ, কল্যাণীতে যেহেতু আমরা থেকেছি, সেই সময়ে আমরা কিন্তু এই নাট্যচর্চার আহ, মানে একটা আমাদের ছোটবেলা থেকে একটা মোহ কাজ করেছে। কারণ আমার মনে আছে 1996 সাল, যে সময়ে প্রথম কল্যাণী নাট্য ও চলচ্চিত্র চর্চা কেন্দ্র এই নামটি আমরা শুনেছি, এবং সেখানে তখন দুটো নাট্যোৎসব আহ, হয়েছে। এবং নাট্যোৎসবটা হয়ে যাওয়ার পর এখনো আমার মনে আছে, আমি তখন ক্লাস 6-এ পড়ি। আহ, তখন একটি নাটক কল্যাণীর অধিবাসীরা অভিনয় করবেন, তাদের মধ্যে আমরা কয়েকজনকে শিশুকাল থেকে চিনি, এরকম মানুষজন আমাদের আছেন। প্রথম শুনি যে সেটার নাম হচ্ছে চিলেকোঠার সেপাই। আমার মা ছোটবেলা থেকেই খুব নাটকের ভক্ত। তার ফলে আমার মা আমাদের দুজনকে নিয়ে স্থির করলেন নাটক দেখতে যাবেন। কারণ আমরা দুজনেই খুব, আমার ছোট ভাই সেও খুব আহ দুর্দান্ত ছিলাম, দুজনে মিলে বাড়িতে একসঙ্গে থাকলে হয়তো মারপিট করতাম। তাই দুজনকে নিয়ে আমার মা গেলেন নাটকটা দেখতে। আমার মনে আছে যে প্রথম সুদৃশ্য নাটকের টিকিট চিলেকোঠার সেপাই, আহ লেখকের নাম তখন জানতাম না, আখতারুজ্জামান ইলিয়াস। এবং সেই নাটকে একটা জায়গায় লেখা ছিল আহ, শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। কিন্তু গোটা হলের মধ্যে আমি আর আমার ভাই বোধহয় সেই সময় ছিলাম একমাত্র অপ্রাপ্তবয়স্ক, নাবালক সেই অর্থে। তো যাই হোক, আহ, সেই নাটক দেখবার অভিজ্ঞতা ভিন্ন। সেই আলোচনায় আমরা যাব, কিশোরবাবুর কাছ থেকেও শুনবো। কিন্তু সত্যি কথা বলতে 96 সালে সেই নাটক দেখে যে আমি খুব একটা বুঝতে পেরেছিলাম তা নয়। তার কারণ, তার প্রথম জটিলতা ছিল তার ভাষা। আমরা জন্মগতভাবে এ বঙ্গের মানুষ, এবং এই নাটকটি বোধহয় আমার দেখা প্রথম নাটক যেখান থেকে ওই সময়ে আমি প্রথম বুঝতে পারলাম। কারণ ক্লাস 6 মানে তখনও সেই অর্থে শিশু, যে শুধুমাত্র কলকাতাতেই যে বাঙালিরা থাকে না, শুধু পশ্চিমবঙ্গেই যে বাঙালিরা থাকে না, এখানকার সাহিত্য নিয়েই যে শুধু নাটক হয় না। পশ্চিমবঙ্গের বাইরেও একটা বৃহৎ বঙ্গদেশ আছে, পূর্ববঙ্গ, এবং যেখানেও সাহিত্য চর্চা হয় সমমানে, এবং যে সাহিত্যের মান নোবেল পাওয়ার মতনই বিশ্বমানের সাহিত্য। এবং তার একটা ক্যানভাস, বৃহৎ ক্যানভাসের সঙ্গে কিন্তু পরিচিত হলাম সেই নাটকটি দেখে। নাটকটির পুরো বিষয় সেই আমলে বুঝতে পারিনি, পরে আমরা ভিডিও দেখে সেটি বুঝেছি। কিন্তু সেই নাটকটি উন্মোচিত হলেই প্রথম যেটা চোখে পড়েছিল, সে বৃহৎ একটি সেট। আজকের দিনে হয়তো আমরা সেট নিয়ে অন্য রকম চিন্তা ভাবনা করি, সেটা আলোচনা যত এগোবে আমরা সেটা দেখব, আলোচনা করব, বা আপনাদের অভিমত শুনবো। কিন্তু সেই নাটকটা যখন প্রথম পর্দা খোলে, তখন একটা বৃহৎ সেটের কথা আমরা দেখতে, একটা বড় সেট দেখতে পাই, এবং যে সেটটি ডিজাইন করেছিলেন খালেদ চৌধুরী। যাই হোক, আমি দর্শক হিসেবে আহ, বলতে পারি একটা খুব বাস্তববাদী নাটক, যেখানে আমার পরিচিত মানুষগুলো হঠাৎ করে অন্যরকম ভাষাতে কথা বলতে শুরু করে, এবং আমার চেনা জানা পরিবেশের বাইরে একটা নতুন আহ, স্থান, কাল এবং পাত্র এই নাটক কিন্তু প্রথম আমাকে দিল। এই প্রথম এই নাটকে আমি দেখলাম। আমি কিশোরবাবুর কাছ থেকে একটু জেনে নিতে চাই, সেই আমলে এই চিলেকোঠার সেপাইয়ের কথা উনি কেন ভেবেছিলেন? মানে যখন অন্য রকম নাটক চলছে বাংলা সাহিত্যে, তখন এই চিলেকোঠার সেপাইয়ের কথা ওনার কেন মনে হলো? আলোচনাটা আমি স্যারের দিকে একটু এগিয়ে দিলাম। বড্ড ভালো বলেছে অনিন্দ। ওর প্রশ্নের মধ্যে যাওয়ার আগে অন্য একটা কথা বলে নি। শুরুতে এত সুন্দর করে ভূমিকাটা দিল। ওই আমি একটা গল্প শুনেছিলাম রুদ্রপ্রসাদ সেনগুপ্তর কাছ থেকে, যেরকম গুরু এবং শিষ্য পথ চলেছে, পায়ে হেঁটে অনেক দূরে যাবে, গন্তব্য অনেক দূর। তো সকালবেলা তারা বেরিয়েছেন, প্রায় যখন মধ্যাহ্ন, তখন যে জায়গায় উপস্থিত হয়েছেন তার সামনে একটা খরস্রোতা নদী। সেটা পার হওয়ার আর কোনো উপায় নেই, কোনো নৌকা নেই, কোনো মাঝি নেই, কিচ্ছু নেই। তো গুরু শিষ্য মুখ চাওয়াচাই করছেন কি করবেন।
কিন্তু যেতে তাদের হবেই। তো শিষ্য তো একটা সময় জয় গুরু বলে নমস্কার করে ঝাঁপিয়ে পড়ে, সাঁতরে পার হয়ে যায়। তারপর গুরু জয় আমি বলে ঝাঁপায় এবং ডুবে মরে যায়। তো আমি জানি না কে কে এখানে ডুববে বা কে সাঁতরে পার হবে আজকের আলোচনায়। তো যে প্রশ্নটা অনিন্দ করলো তার পরিপ্রেক্ষিতে আমার বলার কথা এটাই যে বাংলা থিয়েটারের অনেকগুলো ধাঁচা আমরা দেখেছি। সেটা বহুরূপীর সময়কালে একরকম, সেটা আমরা দেখিনি, আমরা পড়েছি, পরে শুনেছি। আবার গণনাট্য সঙ্গের ধাঁচা একরকম, মানে সেটা স্বাধীনতার পরের, স্বাধীনতার সময়ের, স্বাধীনতা আন্দোলনের গণনাট্য সংঘ, স্বাধীনতার পরে থেকে ৭৮ সালে বামফ্রন্ট সরকার গঠিত হওয়ার আগে পর্যন্ত গণনাট্য সংঘের একটা পর্ব, এবং ৭৮ সাল থেকে তার পরবর্তী সময়ে মানে প্রায় ২০০৯-১০ পর্যন্ত গণনাট্য সংঘের যে পর্ব, সেখানে নাটকের অনেক ধাঁচা আমরা দেখেছি। প্লাস একটা বোর্ডের থিয়েটার ছিল, শ্যামবাজারের থিয়েটার, যারা কমার্শিয়াল থিয়েটার আমরা বলে অভ্যস্ত, গ্রুপ থিয়েটার। তো চিলেকোঠার সেপাই ভাববার পেছনে বোধহয় সব থেকে বড় কাজ, বড় মাথাটা ছিল এই যে তখন তরুণ ছিলাম, একেবারে এই নবীন। আজকে থেকে ১৯৯৬ সালটা ঠিক নয়, ৯৬ সালে দলটা গঠিত হয়, প্রোডাকশনটা ৯৭ সালে নামে, তার মানে আজ থেকে ২৪ বছর আগে। তো অপেক্ষাকৃত তরুণ, অপেক্ষাকৃত কেন, সত্যি সত্যি তরুণ। তো যাই হোক, সেই সময় ওই চিলেকোঠার সেপাই আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস, ওইটা এমন আলোড়ন ফেলেছিল আমাদের মনে মননে যে কি যেন একটা লেখা হয়ে গেছে, কি যেন একটা হয়ে গেছে যেটা আগে কখনো হয়নি, ভয়ঙ্কর রকমের। এবং তার মধ্যে বাংলাদেশের রাজনীতি, ৬ দফা আন্দোলন, আইয়ুব শাহীর বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষেপে ওঠা, জেগে ওঠা, মুক্তিযুদ্ধ পর্বটা আসেনি, বীজটা তৈরি হচ্ছিল, জমিটা তৈরি হচ্ছিল। এটা মোটামুটি 60s ৬২ ওই আইয়ুব শাহীর বিরুদ্ধে ৬ দফার আন্দোলনকে কেন্দ্র করে উপন্যাসটা লেখা। এবং সেখানে একটি অসামান্য চরিত্র ওসমান খিজির, যাকে আমরা লুম্পেন প্রলেতারিয়েত বলে দেখে দিতে পারি সহজেই। মনে হয়েছিল যেটা করতে হবে সেটা ওই বিজ্ঞাপনের ভাষায় বলে না যে ধামাকা তৈরি হবে, এমনভাবে আসতে হবে যাতে সাড়া পড়ে, এমনভাবে আসতে হবে যে পুকুরে ঢিল ছুড়লে যেমন রিপলস তৈরি হয়, বৃত্তে ঘুরতে 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 তীরে গিয়ে পৌঁছয়, ওই রকম একটা কাজ করা দরকার। এবং সেই কাজটার জন্য এইটা হবে আমাদের আধার। এইটার থেকে আমরা একটা ভালো থিয়েটার তৈরি করতে পারবো, এটার থেকে আমরা একটা ভালো কাজ করতে পারবো। এবং আমাদের সেই কাজের সহায়ক হয়ে উঠলেন, উৎসাহদাতা, প্রশ্রয়দাতা হয়ে উঠলেন সমীর দাশগুপ্ত। তিনিও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং নাট্যকার, এবং মানে নাট্যকার মানে প্রতিষ্ঠিত নাট্যকার। তার লেখা নাটক সৌম্যমিত্র অভিনয় করছেন, অজিতেশ বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছেন, রুদ্রপ্রসাদ অভিনয় করেছেন বেতারে, মঞ্চে অশোক মুখোপাধ্যায় অভিনয় করছেন, ডিরেকশন দিচ্ছেন, তার লেখা নাটক। তিনি আমাদের নাট্যরূপ দিয়ে দিলেন। এবং তখন আমাদের মনে হয়েছিল যে এই নাটকটা তৈরি করতে গেলে একটা ভালো পরীক্ষিত দক্ষ নির্দেশকের দরকার। আমরা গৌতমের সাহায্য নিলাম, গৌতম হালদার। তো মূল কারণটা এটা ছিল যে একটা অন্যরকম কিছু করব, অন্যরকম স্বাদের একটা কিছু করব, এমন কিছু একটা করব যেটা জনমানসে ধাক্কা দিতে পারে, আলোড়ন তুলতে পারে। এবং সদ্য প্রয়াত সেই সময় ইলিয়াস, অকাল প্রয়াত, মাত্র ৫৪ বছর বয়সে চলে যান, তাকেও, তার প্রতি একটা ট্রিবিউট দেওয়া যেতে পারে। এবং বাংলাদেশের স্বাধীনতার ২৫ এবং ভারতবর্ষের স্বাধীনতার ৫০ বছর, সেই বছরটা ১৯৯৭ সাল, এটাকেও আমরা মার্ক করতে পারবো। এই সব ভাবনা মিলে চিলেকোঠার সেপাই। প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে আমরা যেতেই পারি। সেখানে এই চিলেকোঠার সেপাইতে আমরা দেখেছি, যেহেতু আজকে নাটকের কথা নিয়ে আলোচনা হচ্ছে, সুতরাং সব সময় যে আমরা নাটক নিয়েই আলোচনা করব তা নয়, নাটক তৈরির কথাও আমরা আলোচনা করব। আমরা এখন যখন কোনো একটা নাটক অভিনয় করি, যেহেতু কল্যাণী থেকে কলকাতায় গিয়ে একাডেমিতে অভিনয় করতে হয়, বা শুধু একাডেমি কেন, আমাদের আমাদের যেটা বলছি আরো যে মঞ্চগুলো আছে সেখানে অভিনয় করছি, মধুসূদন মঞ্চে পুরো দক্ষিণ কলকাতাতে।
সেখানে আমাদের প্রথমেই মনে হয় যে একটা বাজেটের কথা। বাজেট হচ্ছে অর্থাৎ কল্যাণী থেকে যখন আমরা কলকাতা যাচ্ছি, সেখানে ওই বৃহৎ সেটকে বয়ে নিয়ে যাওয়ার কথা। এবং চিলেকোঠার সেপাই যদি আমরা দেখি, তার একটা বৃহৎ সেট ছিল, যেটা আমি বললাম না, একটা দোতলা বাড়ি ছিল। এবং সেই দোতলা বাড়িটার ওপরে, অর্থাৎ চিলেকোঠার একটা ঘর হতো, তার নিচে কিছু অভিনয় হতো, চিলেকোঠার ওপরে অভিনয় হতো। এবং সেই সেটটা তৈরি করা কিন্তু খুব কম কথা ছিল না। আজকের দিনে যদি আমরা নাটক করি, আমরা প্রথমেই ভাবি যে নাটকটা কি করে মুভ করে নিয়ে যেতে পারবো। অর্থাৎ নাটক, নাটকের কাছে দর্শক আসবে না, নাটক নিয়ে আমাদের দর্শকের কাছে যেতে হবে। যেটা আমরা যখন নুরুল দিনের সারা জীবন করেছি, তখন আপনি যেরকম ভাবে ডিজাইন করেছেন, যে নুরুল দিনের সারা জীবনের সেট আমরা হাতে করে নিয়ে ট্রেনে করে চলে যেতাম বহু দূর দূরান্তে, এবং আমরা বাংলাদেশে প্রায় 7-8টা শো করেছি, প্রায় দুবারে। সেখানেও আমরা প্রায় হাতে করে ছেলেরা মেয়েরা সেট নিয়ে চলে গিয়েছি। কিন্তু চিলেকোঠার সেপাই করবার সময় অত বড় সেট, সেটা নিয়ে যাওয়া, সেটা আটকানো, সেই সম্পর্কেও একটুখানি জানতে চাই। কারণ এই রকম ভাবে সেট হয়তো বাংলা থিয়েটারে সত্যি এখন আর হয় না। পরবর্তীকালেও আমরা দেখেছি যে যখন নকশি কাঁথার মাঠ ডিজাইন হয়েছে, এই রকম বড় সেট হয়নি। কিন্তু খোয়াবনামার সেট বড় ছিল। কিন্তু এই সেট সম্পর্কে একটু যদি বলেন, আহ, নতুন প্রজন্ম সেটা কিছু জানতেও পারবে, আমরাও কিছুটা হৃদ্য হব। এক হচ্ছে চিলেকোঠার সেপাইয়ের সেট খালেদ চৌধুরী করেছিলেন, প্রবাদ প্রতিম মঞ্চচিত্রক। সেটটা তৈরি হয়েছিল কল্যাণীতেই। এবং এই তখন তো সেই জায়গা থেকে আমরা খুবই অনভিজ্ঞ। কল্যাণীরই কিছু তরুণ ছেলে, তরুণ মানুষ, তারা ওই একটা কোঅপারেটিভ তৈরি করে কাঠের কাজ কারবার করতেন, ফার্নিচার বানাতেন ইত্যাদি ইত্যাদি। আমাদের বন্ধু মানুষ, এখনো তারা আছেন, এবং তাদের কাছ থেকে আমরা অনেক সেটই বানিয়েছি পরে। তো তারা এই সেটটা তৈরি করে দিয়েছিলেন। খালেদবাবু ডিজাইন, মাপ যোগ, সে তো একদম ছবির মতন, অঙ্কের মতন, সেইটা অনুযায়ী সেটটা তৈরি হয়েছিল। সেট তৈরি করতে কার্পেন্ট্রি যে দক্ষতা, মিস্ত্রি, মাপযোগ, সেটা তো তাদের সেই দক্ষতা আছে, তারা তো সেটা দাঁড় করিয়ে দিলেন। এখন দাঁড় করিয়ে দিলে মানে একটা দোতলা বাড়ি তো দাঁড়িয়ে থাকে, তাকে তো খুলতে মেলতে হয় না। কিন্তু এটা তো ডিসম্যান্টেল করতে হবে, এটাকে খুলতে হবে, এটাকে ভাঙতে হবে, আবার নতুন একটা জায়গায় গিয়ে সেটাকে লাগাতে হবে, আবার খুলে আনতে হবে বাড়ি ফেরত। একটা 407 ম্যাটাডোর ভরে যেত, যা মেটেরিয়াল ছিল। কিন্তু ওইটা লাগানো এবং খোলা, এইটা আমাদের ছেলেমেয়েরা শিখে গিয়েছিল। সেটা একটু শ্রমসাধ্য হতো ঠিকই, কিন্তু কঠিন ছিল না, করা যেত। একটা 407 ম্যাটাডোর লাগতো। আর তারও পরে খোয়াবনামাতেও কিন্তু খুব বড় সেট, এরকমই খুবই বড় সেট। অশ্বচরিত ততটা বড় সেট না, যদিও সেটা খালেদ চৌধুরী তৈরি করা। কিন্তু আমাদের চিলেকোঠা সেপাই এবং খোয়াবনামার সেট সত্যি সত্যিই বড় সেট। খোয়াবনামার সেটের ছবি যদি দেখে থাকো, মানে গোটা মঞ্চটা ওই মাছের জালে ঘেরা থাকতো, আর কতগুলো পাটাতন থাকতো, রস্ট্রাম থাকতো। এখন একটা জিনিস হচ্ছে, তখন নাটক যেভাবে মঞ্চ সঞ্চায়ন খোয়াবনামা সেট ডিজাইন করেছেন, বা যেভাবে খালেদবাবু চিলেকোঠা সেপাইয়ের সেট ডিজাইন করেছেন, আমরা সেটাকেই প্রাধান্য দিয়েছি। এবার কোথাও কোথাও যেন ওই মানে সেটা যদি বলা যায় যে আপোষ করতে হয়েছে, তো আমার সেটাকে মেনে নিতে কোনো দোষ নেই। কারণ একটা সময় হলো কি, কলকাতার বিভিন্ন জায়গায় নো এন্ট্রির বিষয়টা এসে গেল। মানে আমাদের হয়তো সন্ধ্যে 6টায় শো, কিন্তু গাড়িকে ঢুকে যেতে হবে সকাল 8টার মধ্যে। তার মানে গাড়িটা এখান থেকে ভোর 4টে বা 5টায় বেরোতে হয়। এবং এই যে গাড়ির ড্রাইভার, ক্লিনার, অ্যাসিস্ট্যান্ট, তারা গিয়ে ওই 4টে পর্যন্ত গালে হাত দিয়ে বসে আছে সারাটা দিন। তাদের একটা তাদের তাদের তো খাবার দাবার ইত্যাদি প্রচুর, ফলে একটা খরচের ব্যাপার এসে গেল, গাড়ি ভাড়া তো আছেই। এবং শোটা হয়তো 8:30টায় শেষ হয়ে গেছে, কিন্তু তারা রাত 10টা পর ছাড়া বেরোতে পারছে না, নো এন্ট্রির কারণে, কলকাতার নানা রকম নিষেধাজ্ঞার কারণে। ট্রাক তো ওগুলো। এবং তারা হয়তো 10টা পরে বেরোলেন, এবার পৌঁছেছেন 12:30টা 1টা। মানে আমাদের এখানে একটা দলকে গালে হাত দিয়ে রাত জেগে বসে থাকতে হচ্ছে, যখন কখন ট্রাক পৌঁছবে, তখন সেই মালটা আমাদের নির্দিষ্ট জায়গায় ট্রাক থেকে নামিয়ে রাখতে হবে। ফলে এরকম নানা রকম অসুবিধে তৈরি হতে থাকলো।
তখন আমাদের মাথায় এলো যে না, আমাদের এমনভাবে করতে হবে যাতে একটা টাটা সুমোতে মুভ করা যায়, এমনভাবে করতে হবে যাতে কাঁধে কাঁধে নিয়েই চলে যাওয়া যায়। তো এইভাবে কোথাও কোথাও, যেমন গোড়ায় গলদ হয়েছে, গোড়ায় গলদে কিচ্ছু নেই, 6টা টুল ব্যবহার করা হয় গোড়ায় গলদে, আর কিচ্ছু না। এবং অজস্র মানে গোড়ায় গলদ বেশ প্রায় 40টা অভিনয় হয়ে গেছে গোড়ায় গলদের, এবং খুব হাউসফুল শো হয়েছে, খুবই খুবই মানে আনন্দ নিয়ে দর্শকরা দেখেছেন, প্রশংসা কুড়িয়েছে এই প্রযোজনায়। 6টা টুল দিয়ে গোড়ায় গলদের যে 6-7টা লোকেল তৈরি হয়, তাতে কারো কোনো অসুবিধা হয়েছে বলে এখনো পর্যন্ত শুনিনি। এবং রবীন্দ্রনাথের সেই বিখ্যাত প্রবন্ধ তো আছেই, রঙ্গমঞ্চ, যেখানে তিনি বলেছিলেন দর্শক তো নাটক টিকিট কেটে নাটক দেখতে আসবে, তার তো কিছু ঘটে বুদ্ধি আছে, ছেড়ে দাও না বাবা। যেমন রক্তকরবীর সেটের নির্দেশ কি নাট্যকাররা দেন, পুঙ্খানুপুঙ্খ নির্দেশ দিয়ে দেন। রবীন্দ্রনাথ লিখছেন যক্ষপুরী, নাও ঠালা বোঝে যক্ষপুরী কি কে জানে যক্ষপুরী কি। তো সেটা খালেদবাবু একরকম ভাবে ভেবেছেন, আবার অনিন্দ একরকম ভাবে ভাবতে পারে, আমিও ভাবতে পারি, কারণ আমরা তো জানি না যক্ষপুরী কি। তো ওইটা ওই রকম, মানে ওই ফাল্গুনী নাটকে শুরুতে আছে উদ্যান, নাও বুঝে নাও কে কিভাবে উদ্যান সাজাবে। রবীন্দ্রনাথ বলেননি ওই উদ্যানে একটা জল দোলনা আছে, এইখানে একটা ফোয়ারা আছে, ওখানে একটা হাতির সুর, সেখানে স্লিপ আছে, বাচ্চারা নামছে, এত কিছু বলে যাননি তো, উদ্যান। তো সেই রকম সেই জায়গা থেকে যদি ভাবি, যেমন নুরুল দিনের সারা জীবন, নুরুল দিনের সারা জীবনে আর নাট্যকারের নির্দেশই ছিল যে এমন ভাবে মঞ্চসজ্জা হবে যাতে এটা যে কোনো জায়গায় অভিনীত হতে পারে, খোলা আকাশের নিচে হতে পারে, বাড়ির ছাদে হতে পারে, মাঠে হতে পারে, উঠোনে হতে পারে, আবার প্রসিডিয়াম থিয়েটারের সুন্দর প্রেক্ষাগৃহে, ঝা চকচকে প্রেক্ষাগৃহে, আধুনিক প্রেক্ষাগৃহে হতে পারে। নুরুল দিনের সারা জীবন আমরা সেভাবেই তৈরি করেছি। আমাদের 3টে বাক্স লাগে, একটা সিঁড়ি আর 2টো কালো বাক্স, আর একটা গোল চাঁদ, ওই ছবি তোলার জন্য রিফ্লেক্টর কিনতে পাওয়া যায়, এই তো কাজ, আর তো কিছু আমাদের নেই। এবং সব আমরা কাঁধে করে করে নিয়ে চলে যেতে পারতাম। এবং নুরুল দিনের সারা জীবন ঢাকার অত্যাধুনিক জাতীয় শিল্পকলা একাডেমিতে হয়েছে, দিল্লির কামিনী অডিটোরিয়ামে হয়েছে, একাডেমিতে হয়েছে, মধুসূদন মঞ্চে হয়েছে, গিরিশ মঞ্চে হয়েছে, কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে হয়েছে, আবার তেপান্তরে খোলা আকাশের নিচে মুক্ত মঞ্চে হয়েছে, কুড়িগ্রামের ছোট্ট প্রায় 15 ফুট 10 ফুট মাপের মঞ্চে হয়েছে। তো এরকম ভাবেও হতে পারে। কাজেই বড় আকারের বা বড় অবয়বের সেট কি ছোট পরিবহন, মানে পরিবহনের পক্ষে সহজে পরিবহন করা যায় ট্রান্সপোর্টেশনের সুবিধার্থে, সেরকম সেট, এই দুটোই হতে পারে নাটকের প্রয়োজনে। তবে এটা অস্বীকার করে লাভ নেই, অস্বীকার করার কোনো কারণ নেই যে আজকের দিনে কিন্তু আমরা দ্বিতীয় পন্থাটা ভাবতে বাধ্য হই, কেননা আমাদের তো কোনো বাঁধা মঞ্চ নেই। আমাদের সেটটা আজকে যদি শান্তিপুরে অভিনয় করি, কালকে আমার কৃষ্ণনগরে অভিনয় হতে পারে, পরশু আমার বর্ধমানে অভিনয় হতে পারে, তারপর দিন একাডেমিতে প্রত্যেক দিনই আমি প্রত্যেক দিন মানে পরপর প্রত্যেকদিন অভিনয় হচ্ছে এরকম বলছি না, কিন্তু একটা শো এর পরে আরেকটা শো, সে যতদিনই গ্যাপ থাকুক সেটটা আমাকে খুলতে হচ্ছে এবং লাগাতে হচ্ছে। আমার যদি একটা বাঁধা মঞ্চ থাকতো যেখানে সেটটা লাগিয়ে রেখে দিলাম এবং সেখানে আমি 1 মাস ধরে অভিনয় করছি, আমার তো কোনো ঝামেলা নেই। সেটা হতে পারে। এখন আমরা আমাদের যে স্পেসটা তৈরি করেছি সেখানে যখন আমরা একটা সময় চরিত্রবান চোর বা হাতে হেরিকেন বা দয়াময়ীর কথা করেছি, তখন ওটা আমাদের পার্মানেন্ট জায়গা, আমার সেটটা একদম ওরকমই ছিল। প্রথম একদিন লাগিয়েছি, তারপর যতদিন অভিনয় হয়েছে ওই সেটে অভিনয় করে গেছি, সেটা আছে। কিন্তু যেটা ক্যারি করতে হয় যে সিটটা, সেটা আমার মনে হয় যে ট্রান্সপোর্টেশনের কথাটা ভাবাটা খুব জরুরি। মানে এমনভাবে সেটটা বড় মাপের হতে পারে, কিন্তু এমনভাবে সেটটা টেকনিক্যালি তৈরি করা হবে, এমনভাবে সেটটা ডিসম্যান্টলিং করার সুবিধা রাখতে হবে যাতে ওটা সহজে ক্যারি করা যায়, যাতে ওটা ক্যারি করার জন্য একটা বড় ট্রাক বা 407, যেগুলো মোটামুটি ট্রাফিক আইনের মধ্যে পড়ে, নো এন্ট্রি। এখন তো কৃষ্ণনগরে ঢুকে, আমি কৃষ্ণনগরে আমার ছেলেবেলা কেটেছে, আমি ক্লাস 2 থেকে কৃষ্ণনগরে পড়েছি 12 পর্যন্ত, মাঝে 1 বছর বাদ দিয়ে। 1 বছর আমার বাবার পোস্টিংয়ের কারণে সুন্দরবনে পড়তে হয়েছে ক্লাস 5টা। সেই কৃষ্ণনগরে আমি 12 ক্লাস পড়ার পরেও আমি যখন মানে ইউনিভার্সিটিতে অনার্স এম এ পড়ছি, তখন তো কৃষ্ণনগরের রেগুলার যাতায়াত, তার গলি ঘুজি সব আমি চিনি। আমার এখন মনে হয় কোনটা নো এন্ট্রি কোনটা ওয়ান ওয়ে আমি নিজেই যাই না, সেদিন গিয়ে তো আমি বিভাগে পড়ে গেছি, নিজেই বুঝতে পারছি না। আবার বে জায়গায় চলে গেলে এখন আর কোনো কথা না, পুলিশ সাথে চাকার তলায় কাটা দিয়ে যায়, না কোথায় আমি চালালেই ফুটোটা
সে ভয়ানক একটা অবস্থা। তো এইরকম যে বিধিনিষেধ ট্রাফিকের, গাড়ি চলাচলের, সেই জায়গা থেকে ওই ডিরেক্টর হিসেবে, প্রডিউসার হিসেবে, অর্গানাইজার হিসেবে তখন ভাবতে হয় কত সহজে আমি আমার সেটটা ক্যারি করতে পারবো। সেই জায়গা থেকে যদি বলা যায় এটা আপোষ, তো আপোষ, এই এটুকুই বলার। সেই আমরা এখন অনেকটাই যেটাকে বলি অনেকটা সিম্বলিক সেট হয়তো অনেক ক্ষেত্রে ইউজ করি, অনেক ক্ষেত্রে রিয়েলিস্টিক সেট হয়। আম, যেমন গোড়ায় গলদের উদাহরণ উনি দিলেন, যে হিরণ মিত্র যে সেট ডিজাইন করেছিলেন বাংলাদেশে শো করতে গিয়ে, সেখানে কিছু আরো কয়েকটা জিনিস ছিল, সেইটা ভুলক্রমে বাসে ছেড়ে যায়। আহ, ফলে পরবর্তীকালে ওখানে যখন শো হয়েছে, সেই জিনিসটিকে ছাড়াই কিন্তু শো হয়েছে, এবং আমরা পরবর্তীকালে দেখেছি যে সেই জিনিসটিকে বাদ দিয়েও শোতে কোনো রকম সমস্যা হয়নি, তাই সেটিকেও আমরা বাদ দিয়েছি। অর্থাৎ যতটা লঘু করা যায় সেভাবেই কিন্তু নাটককে নিয়ে আমাদের চলতে হবে। অর্থাৎ নাটক এক জায়গায় স্থির থাকবে না। একটা সময় যখন কোম্পানি থিয়েটারে ছিল, যে নাটক একটা জায়গায় স্থির থাকতো, মানুষ বিভিন্ন জায়গা থেকে আসতেন, কিন্তু এখন আমরা মানুষের কাছে যাই, এই রকম একটা ভাবনা থেকে আমরা নাটকের কথা ভাবি। আহ, কিন্তু একটা আহ, দর্শক হিসেবে আমি এখানে দর্শকের ভূমিকা পালন করছি আজকের আলোচনাতে। সেই দর্শকের ভূমিকা থেকে বলতে পারি, যখন আমরা অশ্বচরিত নাটক দেখেছি, প্রথম আমি ঋত্বিক সদনে দেখেছি, পরে একাডেমিতেও দেখেছি, কিন্তু অশ্বচরিত যখন দেখেছি তখন আমি কিছুটা সাবালক হয়েছি, কিছুটা হয়তো বুঝতে পারছি, এবং সবচেয়ে বড় কথা ভাষাটায় আমায় অসুবিধা হয়নি। কারণ আহ, সেই সময় যখন চিলেকোঠার সেপাই দেখেছিলাম, ওই ভাষাই কিন্তু একটা চরিত্র ছিল চিলেকোঠার সেপাই নাটকে। কিন্তু অশ্বচরিতের ক্ষেত্রে একটা খুব অদ্ভুত দৃশ্য ছিল। এখানে আমি দর্শক মন্ডলীর উদ্দেশ্যে বলতে চাই যে আহ, যখন অশ্বচরিত নাটকে অমর মিত্রের লেখা উপন্যাস, সেটির নাট্যরূপ করেছিলেন, স্যার করেছিলেন, সেই অশ্বচরিত নাটকে যখন হাফ টাইম হতো, হাফ টাইমের পর নির্দেশ থাকতো, এবং সেটা বারে বারে অ্যানাউন্স করা হতো যে থার্ড বেলের পর দরজা দিয়ে ঢোকা রেস্ট্রিক্ট করা হবে। এবং অনেক মানুষজন আছেন না, যে নাটক শুরু হয়ে গেল, আমরা অভিনেতা হিসেবেও বিরক্ত বোধ করি, এবং যারা সিরিয়াস দর্শক তারাও কিন্তু যথেষ্ট বিরক্ত হই যে নাটকটা শুরু হয়ে গেল, তারপরেও কেউ হয়তো একটু দেরি করে ঢুকছেন, সামনে দিয়ে এসে চেয়ারে বসছেন, তাতে নাটকের ডিস্টার্ব হয়। কিন্তু অশ্বচরিত নাটকের ক্ষেত্রে পার্টিকুলারলি বলা হতো এবং অ্যানাউন্স করা হতো যে ঠিক থার্ড বেলের পর, আহ, বিরতির পরে যে থার্ড বেল বাজবে, তারপরে একটি নির্দিষ্ট সিন যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু কোনো দর্শক প্রবেশ করানো হবে না। কারণ ওই সিনটি ছিল বড়ই বিচিত্র। এবং আমরা জানি যে কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র সে সময়ে আহ, মানে আহ, এমন একজন প্রবাদ প্রতিম মানুষের সঙ্গে কাজ করেছিলেন, যিনি জীবিতকালেই ছিলেন জীবন্ত কিংবদন্তি। হ্যাঁ, আমি তাপস সেনের কথাই বলছি। আমি কিশোরবাবুকে বলবো যে একটুখানি ওই অভিজ্ঞতাটা আমাদের বলুন, কারণ আমরা দর্শক হিসেবে থেকেছি, কিন্তু আপনাদের নির্মাণের সময়টা একটুখানি বলুন। হ্যাঁ, এটা এটা একদম ঠিক। মানে ওই সিনটা ইন্টারভ্যালের পরে যখন সিনটা শুরু হতো, ওটা প্রথম 12 মিনিট কোনো দর্শক ঢুকতে দেওয়া হতো না। যারা দেরি করেছেন তাদের আটকে দেওয়া হতো। তার একটাই কারণ ছিল, যে মুহূর্তে দরজা খোলা হবে সেই মুহূর্তে কিছুটা হলেও আলো মঞ্চে এসে পড়বে, এবং সেই আলোটা এলেই ওই ইলিউশনটা কেটে যাবে। ইলিউশনটা কি না, মঞ্চে একটা সমুদ্র তৈরি করা হতো। সেই সমুদ্র পারে এসে ভানুদাস নামের একটা চরিত্র, সে একটা প্রবল, কোনো একটা কারণে প্রবল একটা কঠিন একটা সত্যকে জেনে ফেলেছে তার আগে, এবং সেই কঠিন সত্য জেনে ফেলার ফলে তার মনের মধ্যে একটা প্রবল, একটা ভয়ঙ্কর রকমের আলোড়ন তৈরি হয়েছে, যে জগৎটা তাহলে এই, বাস্তবটা তাহলে এই, মানুষের অবস্থা তাহলে এইরকম সংকটে, এরকম ক্রাইসিসে, এরকম কষ্টে মানুষ আছে। এবং তার মনে তখন তোলপাড় চলছে। তো ক্লান্ত হয়ে ওই এমনিতেই যে লোকেলটা, সেটা সমুদ্র তীরের লোকেল, মানে চাঁদিপুর যে অঞ্চলটা আমরা এখন বলি চাঁদ বালি, যেখানে রকেট উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে, এখনো সেটা আছে। আমি কিছুদিন আগেও সেখানে গিয়েছিলাম, সেই জায়গায় ডিআরডিও ক্যাম্প। তো ওইখানে এসে ওই সমুদ্রের পাড়ে ক্লান্ত হয়ে বসে চোখে জলের ঝাপটা দেয় শ্রান্তি দূর করার উদ্দেশ্যে।
এই সমুদ্রটা তাপস সেন তৈরি করেছিলেন। এবং আমার মনে আছে ঋত্বিক সদনের টানা 5 দিন মানে দিনরাত এক করে কাজ হয়েছিল। এবং সেই সময় তাপস সেন ঋত্বিক সদনের পাশে, যেটা আমরা কল্যাণীর লোকেরা খুব ভালো করে জানি, B11 যে ব্লকটা, সেখানে কল্যাণী বিয়ার ফ্যাক্টরি একটা গেস্ট হাউস, এখন আর নেই সেটা, তখন একটা গেস্ট হাউস ছিল কল্যাণী বিয়ার ফ্যাক্টরি। এবং আমরা কল্যাণী বিয়ার ফ্যাক্টরি থেকে ওই গেস্ট হাউসটি নর্মালি ওরা কাউকে দেন না, কিন্তু আমরা তাপস সেনের কথা বলে, তাপস সেন যেহেতু, তো ওরা তাপস সেনকে সেই আতিথেয়তা দিয়েছিলেন। তাপস সেন ওই গেস্ট হাউসে উঠেছিলেন, থাকতেন। এবং প্রতিদিন ওই সকাল 10টা থেকে কাজ হতো, 10টা পর্যন্ত কাজ চলতো ঋত্বিক সদনে। আর ওই তাপস সেন বলতেন এটা একটা ওয়ার্কশপ হচ্ছে। এবং ওই 5 দিন লেগেছিল এই সমুদ্রটা তৈরি করতে, নানা রকম ভাবে। পলিথিন কিনে আনা হলো, মানে সাদা পলিথিন, যেগুলো সাধারণত আমরা ওই ঢালাইয়ের সময় ছাদে দিই না, লাল নীল পলিথিন, সেটাই সাদা ট্রান্সপারেন্ট, আরেকটু ভালো কোয়ালিটি। সে কয়েক মিটার কিনে আনা হলো, তো হচ্ছে না। সেই পলিথিনের ওপর তাপস সেনের নিজস্ব ইনভেন্টেড সমস্ত আলো, কোনোটা নীল, কোনোটা হালকা গোলাপি, আলো ফেলে 6-7টা মানুষ সেই পলিথিন দুরকম ভাবে, একটা পলিথিন ভার্টিক্যালি, একটা হরিজেন্টালি, একটা একদম লেয়ার হিসেবে মেঝেতে পড়ে আছে। সে একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, সেই জিনিস তৈরি হয়েছিল। এবং এই অনিন্দ জানে, আমাদের ঠিক ঋত্বিক সদর যে পৌরসভা যে মোড়টা, যেখানে ওই যেটাকে আমরা বলি মাস্টারের চায়ের দোকান, মাস্টারের চায়ের দোকান তো তুমি জানো, তার পাশে একটা স্কুটার সারানোর দোকান ছিল। হ্যাঁ, এবং তার পাশে বাবু বলে একজন আছে, তার একটা ওই ওয়েল্ডিং টোয়েল্ডিং ইত্যাদি দোকান ছিল। বাবুর একটু মানে একটু দুরারোগ্য রোগের কারণে বাবুর বুকে একটা অপারেশন হয়েছে, তুমি হয়তো দেখে থাকবে, একটা স্কুটার চালায় বাবু। এই বাবু এবং ওই স্কুটারের দোকান, এদের সাহায্য নেওয়া হয়েছিল টেকনিক্যালি। মানে আজকে মনে হচ্ছে এই যন্ত্রটা বানানোর দরকার, চলো ঝাল দিয়ে এটা বানাই ওই। এবং একটা সময় ওরা পালাতে শুরু করলো, মানে তাপস সেন ঋত্বিক সন্ধ্যে বেরোচ্ছে, ওরা দৌড়ে পালাচ্ছে। মানে ওরা পয়সা পাচ্ছে ঠিকই, কিন্তু এইগুলো সব ওদের ওদের কাজের বাইরের কাজ, মানে ওদের আর ভাল লাগছে না। কিন্তু আজকে যখন দেখা হয় তখন বলে যে এরকম। আরেকজন মানুষ ছিলেন আমাদের দলেরই, সেই সময় পৌরসভার মানে সিনিয়র কর্মচারী, তিনি হচ্ছেন দীপঙ্কর চক্রবর্তী। এই দীপঙ্কর চক্রবর্তীর ভূমিকাও অপরিসীম ছিল এই সমুদ্র দৃশ্য তৈরির ব্যাপারে। মানে তাপস সেনের, যেহেতু আমি তখন অভিনয় করছি মঞ্চে, এবং একটা বড় টিম মঞ্চে, শেখর গুপ্তের মতন অভিনেতা মঞ্চে, তাপস সেনকে বাইরে থেকে অ্যাসিস্ট করছেন কিন্তু দীপঙ্কর চক্রবর্তী। যখন জ্বালাইছে আমার মনে হচ্ছে এটা দরকার, আমার মনে হচ্ছে ওটা দরকার, তারপর হচ্ছে সেই সমুদ্রের ওপর দিয়ে ঘোড়া ছোটানো আলোতে, সেই ঘোড়া কেটে একটা রিফ্লেক্টারে দিয়ে, তার মধ্যে এই জন্য কত রকম ভাবে এক্সপেরিমেন্ট করে। এই জন্যই মানুষটা তাপস সেন, সারা পৃথিবীর 22টা দেশে আলো করে বেড়ানো মানুষ তাপস সেন। সেকেন্ড হুগলি ব্রিজ বা দিল্লির যত পুরানা কেল্লা বলো, লাল কেল্লা বলো, লাল কেল্লা সাউন্ড অফ মিউজিক, পুরানা কেল্লাও তাই, লাইট অ্যান্ড লাইট অ্যান্ড সাউন্ড, যেটা তোমার ওমপুরি বা নাসিরুদ্দিনের কণ্ঠস্বর আসে আর তাপস সেনের লাইট আসে। রাজস্থানেও কতগুলো জায়গায় আছে। তো সেই মানুষ তো অন্যরকম, খুবই খুবই অন্যরকম মানুষ। তো ওই একটা অভিজ্ঞতা তাপস সেনের সঙ্গে আমাদের হয়েছিল। এবং সব থেকে বড় কথা হচ্ছে তাপস সেন খালেদ চৌধুরীর কথোপকথন, বা কখনো কখনো বনান্তর, না তাপস সাহেব এটা ঠিক করছে না, আবার উনি খালেদ সাহেব তুমি এটা বুঝছো না, ইত্যাদিতে। এই যে অভিন্ন হৃদয় বন্ধু দুজনেই, কিন্তু দুজনের মধ্যে যে মনান্তর, কোনো একটা দৃশ্য নিয়ে, কোনো একটা ইয়ে নিয়ে, চমৎকার এক্সপিরিয়েন্স। এগুলো তো আমাদের কাছে প্রাপ্তি, মানে ভয়ঙ্কর রকমের প্রাপ্তি। মানে আমি এই প্রসঙ্গে একটা মানুষ হিসেবে, শুধু শিল্পী না, মানুষ হিসেবে এরা কত বড় সেইটা বোঝানোর জন্য আমি শুধু একটা গল্প বলি। যখন অশ্বচরিতের সব কিছু হয়ে গেছে, মানে সব মিলিয়ে হয়তো তাপস সেন 8 বা 9 দিন এসেছেন, শেষ স্লটে 5 দিন কল্যাণীতে থেকেছেন, তখনও অতটা অসুস্থ হয়ে পড়েননি। মানে পরে তো হাতে ক্যাথিটার নিয়ে নান্দিকারের আলোচ রচনা করেছেন, হাতে তখন ক্যাথিটার, সেই অবস্থায় মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছেন। তো সবকিছু যখন হয়ে গেছে, পরের দিন চলে যাবেন, আমি গেস্ট হাউসে গিয়েছি, সেদিন একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, ধরো 2-2:30 নাগাদ কাজ হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে উনি বিশ্রাম নিচ্ছেন, আমি 4:30 নাগাদ গিয়েছি।
গিয়ে আমি নক করে এসো, ঢুকলাম, এই খাটে বসে আছেন এরকম ভাবে আর মেঝের দিকে তাকিয়ে আছেন। তা আমি বললাম, বলো দাঁড়াও। বলে, ওই জানালার বাইরে একটা পেয়ারা গাছ ছিল, আর ওই পশ্চিম দিকের আলো, সূর্যের আলো ওই পেয়ারা গাছ ভেদ করে জানালা দিয়ে ঘরের মেঝেতে এসে পড়েছে, আর পাতাটা নড়ছে, আর আলোটাও সেই হিসেবে কাঁপছে। তো আমাকে বললেন, দেখেছো, 50টা তাপস্যান ওই আলো তৈরি করতে পারবে না। এই যদি দেখার চোখ, মানে প্রকৃতির কাছে আমরা কিছুই না, যতই আমরা বড়াই করি না কেন, বলতে তো চাইলেন এটাই। তো আমি বললাম যে এরকম এতদিন তো কাজ হলো, তো আমি খুবই মানে সংকোচ নিয়ে আমতা আমতা করে, ওইরকম একটা শিল্পী, ওরকম একটা মানুষ, আপনাকে কি দেব, মানে আপনাকে সাম্মানিক কি দেব এই। তো বললেন, তোমার শো কবে, প্রিমিয়ার শো? আমি বললাম, মনে নেই তারিখটা। বললেন, একটা কাজ করো, যদি অনেক টাকা থাকে তাহলে অনেকই দিও, আর যদি ততটা না পারে, অত না থাকে, তাহলে মোটামুটি একটা কিছু দিও, আর যদি কম থাকে তাহলে কমই দিও, আর যদি একেবারেই না থাকে তাহলে আমাকে বলো, আমি কিছু দেবো। তো তারপরে বলেন, শোটা ভাবো, প্রিমিয়ার শোটা ভাবো, আমার টাকা নিয়ে ভাবতে হবে না। তো এই হচ্ছে মানুষ। এই মানুষটা কিন্তু 80-র দশকে বৈজয়ন্তীমালার নাচের আলো করে 580,000 টাকা পারিশ্রমিক দিতেন। সেই মানুষটা কলকাতার বাইরে সাবার্বের একটা নাটকের দলের 8 দিন কাজ করেছেন, তার মধ্যে 5 দিন সশরীরে কলকাতায় কল্যাণীতে থেকে তিনি বলছেন, আমার টাকা নিয়ে ভাবতে হবে না, তুমি প্রিমিয়ার শোটা নিয়ে ভাবো। এই হচ্ছে শিল্পী, এই হচ্ছে মানুষ, এরা সবসময় প্রণম্য। বলো এবার তোমার কথা। সত্যি তাই, প্রণম্যই বটে। এরকম মানুষ খুবই দুর্লভ। এবং সত্যি কথা বলতে, এই যে তাপস সেন বা খালেদ চৌধুরী, এনাদের সঙ্গে কাজ করা এবং এনাদের মতান্তর, এই নিয়ে যে আলোচনা, সেটা বলা যায় এই আজকের আমরা হয়তো অনেক তুচ্ছ আলোচনা করছি সকলে মিলে, কিন্তু ওনাদের এই আলোচনাটা প্রায় এক একটা সিম্পোজিয়ামের মতো। প্রবাদ প্রতিম মানুষদের এই আলোচনা। যাই হোক, আমাদের অপ্রাসঙ্গিক কথার মাধ্যমে আমরা অনেক কথাই শুনছি, আহ ঋদ্ধ হচ্ছি, আহ পুরনো অভিজ্ঞতা আমাদের কাছে আসছে। কিন্তু আমাদের একটা বড় দুর্ভাগ্য, প্রথমে তো কথা না হয় পরেই আসুক, সেটা হচ্ছে ওই আহ দর্শক আসনে বসে এই কল্যাণী শহরে, যেটা তখনও শহর হয়ে ওঠেনি আজকের মতন, যে বালকটি তখনো পর্যন্ত ওই তাপস সেনের নাম শুনেছে একবার দুবার, আহ, সে যখন ওই ওই অল্প বয়সে ওই রকম স্টেজ খুলে একটা বড় রিয়েলিস্টিক সমুদ্র দেখে, যে সমুদ্রতে ঢেউ উঠছে এবং ঢেউ এসে আছড়ে পড়ছে, আর ভানুদাস চরিত্রটি ওই জল নিয়ে মুখের মধ্যে ছেটাচ্ছে, এটা কিন্তু একটা বড় এক্সপিরিয়েন্স। সেটা কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র যদি ওই সময়ে তাপস সেনকে নিয়ে ওরকম একটা আলো না দেখাতেন আমাদের, আমরা হয়তো এই জীবনে আর সেইটা দেখবার সুযোগ হতো না। যদিও এখন আলো নিয়ে অনেক কাজ হচ্ছে, অনেক বড় বড় শিল্পী হচ্ছেন, কিন্তু সেই সমস্ত প্রবাদ প্রতিম মানুষেরা যারা সেটা তৈরি করেছেন, যাদের কাছে তখন অত ইনস্ট্রুমেন্ট ছিল না, অত রকম আলো ছিল না, তাই তাদেরকে এটা দেখা মানে আমাদের মতন যারা আমরা দর্শক আসনে ছিলাম, তাদের কাছে এটা দেখা একটা সৌভাগ্য নিঃসন্দেহে। আর দুর্ভাগ্যের বিষয় একটাই, যে সেই আমলে অত ভালো ভিডিও রেকর্ডিং হতো না। ফলে আমাদের কাছে হয়তো এই অশ্বচরিতের পুরো ভিডিও আছে, কিন্তু তাও তৎসত্ত্বেও সেই আলো চোখে যেমন করে দেখা যায়, সেই সমুদ্রকে চোখে যেমন করে দেখা গিয়েছিল, এবং যে সমুদ্রের দৃশ্যের জন্য পরে পরবর্তী 12 মিনিট কোনো রকম ভাবে দরজা খোলা হতো না, আহ, সেই সমুদ্রকে সত্যিই তো চোখে দেখার অভিজ্ঞতা আমাদের মতন খুব কম মানুষেরই হয়েছে, সেটা ভিডিওতে ওইভাবে বোঝা যায় না। আহ দ্বিতীয় কথাতে আমরা প্রসঙ্গে আসি, যে আহ, কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র আরেকটা খুব সুন্দর কাজ করেছিল, যেই রকম একটি কাজের সঙ্গে আমি পরবর্তীকালে যুক্ত হয়েছি।
সেটার কথা না হয় আসছি প্রসঙ্গান্তরে। কিন্তু সেই কাজটি কথা কি করে মাথায় এসেছিল আমি জানি না। আজকে মানুষটার সঙ্গে হয়তো আমি অনেক আলোচনা করি, কিন্তু মানুষটিকে সেই সময় যখন দূর থেকে দেখতাম, একটি দীর্ঘাঙ্গী মানুষ, আহ কিশোরবাবুর কথাই বলছি, যে নকশি কাঁথার মাঠ, জসিমউদ্দিনের সেই বিখ্যাত কাব্য, এটিকে নিয়ে কাজ করবার কথা কি করে মাথায় এলো। এবং আহ, বলতে চাই যে এই নকশিকাঁথার মাঠ কিন্তু কাজ করাটা, নাটকের পরিমণ্ডলে কাজ করাটা কিন্তু সহজ নয়, কিন্তু যারা আমরা দেখেছিলাম এটা কিন্তু ছিল পুরো একটা মিউজিক্যাল, এবং এটা কিন্তু একদিনে নির্মাণ করার মতো নাটক নয়। এইটা সম্পর্কে কিছু আমি জানতে চাই। না, প্রথম কথা হচ্ছে যে নকশিকাঁথার মাঠ নাটকটা হোক, এইটা আমার ভাবনায় ছিল না। এটা প্রস্তাবটা দিয়েছিলেন সেই সময় আমাদের একজন সহকর্মী এবং সহযোদ্ধা, তিনি এখনো আছেন, একটু শারীরিকভাবে অসুস্থ বলে ততটা নিয়মিত নন, প্রলয়কর। প্রলয়দা অশ্বচরিত অভিনেতা ছিলেন, চিলেকোঠার সেপাই অভিনয় করেছেন, কোয়াব নামায় অভিনয় করেছেন, পরবর্তীতে প্রলয়কর। প্রলয়দা আমাকে বলেন যে এটা নিয়ে ভাবতে পারো তো, দেখো তো, পড়ো তো। তো আমরা তো সেই ক্লাস 10-এ ওই কবর বলে জসিমউদ্দিনের একটা ছোট্ট কবিতা প্রত্যেককে বোধহয় পড়তে হয়েছে আমাদের সেই সময়, ডালিম গাছের নিচে আমার। তো নকশিকাঁথার মাঠ তো একটা ভার্স ন্যারেটিভ, কাব্য কাহিনী, কাহিনীটা কাব্যের মধ্যে দিয়ে বলা। আর আমার তখন একটা জিনিস মনে হয়েছিল যে বাংলা, ওইটা পড়ে, যে এইটার মধ্যে এমন একটা জোর আছে, খুব সহজ সরল বাংলা, এমনিতেই খুব এগুলোর হয়তো যৌক্তিকতা নেই। পল্লী কবি জসিমউদ্দিন, বিদ্রোহী কবি নজরুল, কিশোর কবি সুকান্ত। সুকান্তর লেখা কখনোই কিশোর কবি, মানে কিশোরের লেখা নয়, অনেক পক্ষ লেখা আর কি। যাই হোক, কিন্তু এই যে সহজ সরল ভাষায় একটা কাহিনী, সাজু রূপার প্রেম, এবং দুটি সম্প্রদায়ের মানুষ, তারা হিন্দু মুসলমান, তারা দুজন দুজনকে ভালোবাসছে, তাদের বিয়ে হচ্ছে এবং বিচ্ছেদ হচ্ছে, মানে অকারণ একটা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এবং সেই সংঘর্ষটার মূল কারণ হচ্ছে জমি দখল, মানে জোরদারদের হাতে চাষির ফসল নষ্ট হয়ে যায় ইত্যাদি, যে কারণে রূপা জড়িয়ে পড়লো মারামারিতে এবং পুলিশের, সবাই জানে কাহিনীটা। আমার মনে হয়েছিল যে আমাদের, আমি ঠিক আমার না, আমাদের মনে হয়েছিল এইটাকে ঘিরে, মানে একেবারে বাংলার লোকজ শিল্প, এবং এটাকে আমরা যদি বাংলার সুর, বাংলার ভাষা, বাংলার ছন্দে গাঁথতে পারি, তাহলে আমরা দেখতে চাইবো যে বাংলার সেই জোরটা এখনো আছে কিনা। তখন বিশ্বায়ন সবে শুরু হচ্ছে যে শুধুমাত্র বাংলার সম্পদ দিয়ে আমরা দর্শককে টেনে আনতে পারি কিনা। এর মধ্যে কোনো পাশ্চাত্য, মানে ওই যে মানে ইউরোপিয়ান ধাঁচের যে নাটক, পাঁচ অঙ্ক দৃশ্য কিছু ছিল না, কিন্তু একটানা কথকতার মতন কথাগুলো বলে যাচ্ছে, কয়েকজন চরিত্র হয়ে উঠছে, আর কোরাসে কতগুলো কথা বলে যাচ্ছে, কিছু কিছু পারফরমেন্স হচ্ছে, মজা হচ্ছে। এবং কোনো নাট্যরূপও এটাকে পৃথক ভাবে দেওয়া হয়নি। আমাদের প্রথমেই মনে হয়েছিল এটা বোকামি হবে সব থেকে বড়, আমরা এডিট করেছি, ছোট করেছি, কিন্তু নাট্যরূপ দেওয়া হয়নি। এবং সেক্ষেত্রেও তখন গৌতম মেঘনাদ বধ কাব্য করে গৌতমের জনপ্রিয়তা মানে তুঙ্গে, এবং গৌতমও দেখিয়ে দিয়েছে যে মেঘনাদ বধ কাব্য কি হতে পারে। একটা মানুষ 15টা চরিত্র অভিনয় করছে, তাতে কি নেই, মার্শাল আর্ট থেকে শুরু করে মণিপুরী কত্থক নৃত্য থেকে শুরু করে কি নেই, সেই লোকটা একা করে জনপ্রিয়তা তুঙ্গে। মানে মেঘনাদ বধ কাব্য নিয়ে তো কোনো কথা হবে না, কোনো কথা হতেই পারে না। যথারীতি গৌতমকে বলা হলো, গৌতম রাজি হয়ে গেল, এবং তারপরে কিন্তু সবটাই ওই করতে 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 হয়ে ওঠা, ওইখানে গান তৈরি হচ্ছে, ওখানে কাজ হচ্ছে, ওইখানে মজা করে আনন্দ করে। কিন্তু নাটকটা দেখে মানুষ মানে আনন্দ পেত, গোটা নাটকটা ঠিকই, কিন্তু শেষে খুব কষ্ট নিয়ে বেরোতো। মানে সাজুর মৃত্যু, রূপাইয়ের নিরুদ্দেশ হয়ে যাওয়া, সমস্ত। আর অসামান্য সুর তৈরি করেছিল গৌতম ঘোষাল এবং গৌতম হালদার। এতে সুর করেছিলেন গৌতম ঘোষাল অনেকটা অংশ, আর সমস্ত কাজটাই করতো কল্যাণীর ছেলেমেয়েরা। বড় টিম ছিল, প্রায় 22 জনের।
বহু জায়গায় অভিনীত হয়েছে নকশিকাঁথার মাঠ। সেই সময় 2000 সালে কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রকে কে চেনে, তার ঝুলিতে একটা পুঁজি চিলেকোঠা সেপাই। সেই সময় ন্যাশনাল থিয়েটার মানে ন্যাশনাল স্কুল অফ ড্রামা আর ভারত রং মহোৎসবে নকশিকাঁথার মাঠ আমন্ত্রিত হয়েছে। তখন তো আমাদের কেউ চেনে না, কিন্তু আমন্ত্রিত হয়েছে। তখন বোধহয় এই খবরগুলো ঠিকঠাক পৌঁছেও যেত এবং হয়তো নির্বাচনগুলোও ঠিকঠাক হতো, এখন মনে হয়। নাহলে নকশিকাঁথার মাঠ কি করে ওখানে নির্বাচিত হলো, অথচ খোয়াবনামা হলো না। মানে খোয়াবনামা যে এনএসডিতে যায়নি, এটা শুধু আমাদের না, অনেকের কাছেই আশ্চর্যজনক মনে হয়েছিল। অনেক অনেক মানে খুব প্রথম সারির নির্দেশক যারা পশ্চিমবাংলায় কাজ করছেন, তরুণ বলুন বা প্রবীণ বলুন, অনেকের কাছেই মনে হয়েছিল খোয়াবনামা কেন 2004 সালের এনএসডি ফেস্টিভ্যালে গেল না। খুবই আশ্চর্যজনক মনে হয়েছিল তাদের। যাই হোক, খোয়াবনা তো যায়নি। এবং তারপরেও আমরা যে যে নাটক করেছি, যেগুলো মানুষের প্রশংসা পেয়েছে, ধরা যাক মেয়েটি বা হারিয়ে যায় মানুষ, যায়নি। নুরুল দিনের সারা জীবনও শেষ পর্যন্ত কোনো ক্রমে গেল থিয়েটার অলিম্পিক্সে, এরকম হয় হয়তো। কিন্তু নকশিকাঁথার মাঠটা সেই সময় যে গেল, এটা একটা বড় প্রাপ্তি, এই মনে হয়েছিল। এই আর কি বলো। যাক, মানে দেশজ নাটকের পাশাপাশি বিদেশি নাটকেও অনেক রকম এক্সপেরিমেন্ট নাট্যচর্চা কেন্দ্রে হয়েছে। আমিও তার সঙ্গে অনেক অংশে যুক্ত। আসলে বিদেশি নাটক বলছে এই অর্থে যে আহ মানে আমি বাংলাদেশকে এ অর্থে বিদেশ ধরছি না। কিন্তু যাই হোক, নাটকের কথকথা নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন শুধুমাত্র যে নাটক নির্বাচন, নাটকে কেমন করে নাটক নির্মাণ, তার আলো কেমন, তার সেট কেমন, সেগুলো নিয়েও যেমন আলোচনা হচ্ছে, আবার আহ নাটকের ক্রাইসিস কি, বা নাটকের নির্মাণের ক্রাইসিস কোথায়, তার সংগঠনের ক্রাইসিস কোথায়, এইসব নিয়েও আমাদের আলোচনা হতে থাকবে। এবং সেই সঙ্গে বলতে হয় যে এই আহ, মানে খোয়াবনামা খোয়াবনামা যখন আমরা দেখেছি, যখন আমরা রঙ্গমঞ্চে ঢুকতাম, তখনই দেখতাম যে একটা বিশাল জাল, বৃহৎ বড় একটা জাল কিন্তু পুরো রঙ্গমঞ্চ ছড়িয়ে আছে। এবং আমরা জানি যে এই নাটকে বেশ কিছু চরিত্র তারা জাল বুনতে শিখেছিল, এবং জাল বুনতে বুনতে 10 মিনিট প্রায় জাল বুনতে বুনতে তারা একটি সংলাপ বলতেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই সংলাপ গুলোও কিন্তু ছিল একটা চরিত্র, মানে ওই প্যাটার্নে সংলাপ বলাটা। পূর্ববঙ্গের বিভিন্ন উপভাষার মধ্যে আহ, তফাৎ আছে। এবং এই খোয়াবনামাটা সম্ভবত, আমি ভুল যদি না বলি, বগুড়া অঞ্চলের বোধহয় আহ ভাষা নিয়ে এটা তৈরি। কিন্তু এইটাও কিন্তু একটা নির্মাণের অংশ, তার সুর। এবং সেই প্রসঙ্গেই আমার মনে পড়ে যাচ্ছে, আমি আলোচনার প্রসঙ্গেই এগুলো শুনেছি এবং দেখেওছি, হারিয়ে যায় মানুষের কিন্তু মিউজিক তৈরি হয়েছিল কোনো রকম যন্ত্র ব্যবহার না করে, শুধুমাত্র মানুষের মুখের আওয়াজকে ভিত্তি করে। ফলে লাইট নিয়ে যখন আলোচনা হচ্ছে, সেট নিয়ে যখন আলোচনা হচ্ছে, আমার মনে হয় এই মিউজিক নির্মাণের কথাতেও আলোচনা হোক, এবং সে সঙ্গে অভিনেত্রী অভিনেতাদের কথাও আসুক। কারণ সত্যি এই প্রোডাকশন গুলো, এগুলো ইতিহাস বিচার করবে, হয়তো সমকালের বিচার করতে পারে না। এটা ঠিক যে প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি সৃষ্টি বা প্রত্যেকটি সংগঠনের প্রত্যেকটি নির্মাণ হয়তো ইতিহাস সৃষ্টি করতে পারে না, কিন্তু সমকালকেও হয়তো সমকাল প্রপারলি বিচার করতে পারে না। কিন্তু যদি বাংলা নাটকের ইতিহাস, আধুনিক বাংলা সাহিত্য নাটকের ইতিহাস যদি রচনা হয়, তবে এই কিছু নাটকের কথা কিন্তু উপেক্ষা করে বাংলা নাটক যেতে পারে না। আমরা বাংলা নাটক কথাটাও উল্লেখ করছি, কারণ এখানে কিন্তু আমরা কখনোই বলছি না যে এটা একটি জেলার নাটক। যদিও এগুলো নিয়ে বহু চর্চা হয়, আমরা কিন্তু নিজেদেরকে বাংলা নাটকের একজন অংশীদারই মনে করি। তাই আমার মনে হয় এই যে খোয়াবনামা নির্মাণ করতে গিয়ে একটি চরিত্র সে জাল বোনা শিখলো, আম, একটি আহ, বড় প্রায় 20-30 জন ধরে অভিনয় করছে, তারা একটা ভাষা নিয়ে চর্চা করলো, যে ভাষায় তারা কথা বলে না। ঠিক এই রকম কাজ আমরাও করেছিলাম যখন নুরুল দিনের সারা জীবন নিয়ে কাজ করেছি, রংপুরের একটা ভাষা। আমি তো প্রচন্ড ভাবে যেটাকে বলি এবঙ্গের মানুষ, ঘটি, তার মুখ দিয়েও আমরা ওই রংপুরের ভাষায় কথা বলিয়েছি। এবং শুধু তাই নয়, আমরা যদি দয়াময়ীর কথা প্রোডাকশনটাও দেখি পরবর্তীকালে,
সেখানেও কিন্তু ভাষাটা অন্যরকম, যে ভাষায় আমরা কথা বলি সেরকম ভাষা নয়। তো এইগুলো নিয়ে কিভাবে ভাবা হতো, বা কিছু কিছুর সঙ্গে হয়তো আমিও থেকেছি, কিন্তু সে সময়ে কি করে ভাবা হতো একটু যদি। না, খুবই আহ, মানে অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো কথা, অনেকগুলো প্রেক্ষিতে এসেছে অনিন্দর এই কথাগুলোর মধ্যে দিয়ে। প্রথম কথা হচ্ছে, সত্যি সত্যি আমরা বাংলা নাটকের প্রতিনিধিত্ব করি, কোনো জেলার থিয়েটার করি না আমরা। প্রস্তুত জেলার থিয়েটার বলে তো কোনো থিয়েটারই হয় না। এটা আমার দীর্ঘদিনের বক্তব্য, এবং এ নিয়ে আমি এখন আর এ নিয়ে কিছু বলতে চাই না, তার পরিসরও নেই। আমরা বাংলা থিয়েটার প্রতিনিধিত্ব করি, যা করি বাংলা থিয়েটারের ছাতার তলায় থেকে করি। এবং এমন নয় যে কলকাতার সব থিয়েটারের মান উন্নত আর জেলার সব থিয়েটারের মান কলকাতা থেকে কম উন্নত, এমন নয়। জেলার অনেক কাজ আছে যা কলকাতা বা রাজধানীর অনেক কাজের সমান টেক্কা দিতে পারে। তো যেটা বললে সব কাজ তো সমান হয় না, সেই রকমই। কিন্তু বাংলা থিয়েটারে কাজ করি আমরা, আর ক্রাইসিসটা আছেই, এবং থিয়েটারে ক্রাইসিসটা সহজে যাওয়ার নয়। আর এখন তো আরো ক্রাইসিস, কোভিড-19 অতিমারির কারণে। কিন্তু আমার মনে হয় যে কোথাও ওই ক্রাইসিসটা আছে বলেই বোধহয় জেদটাও আছে, একটা একরোখা মনোভাবও আছে। যেমন, মানে আমি জানি না কতজন মানুষ এটা শুনছেন, বা কতজন মানুষ আগ্রহ নিয়ে শুনবেন রেকর্ডটা, কিন্তু যেহেতু অনিন্দের সঙ্গে আমার আলোচনা হচ্ছে, এবং আমরা জানি এই যে একটা একটা কি বলবো, প্রোডাকশন নেই, নন প্রোডাক্টিভ একটা সময় গেল, অনুৎপাদক সময়। তো এই কোভিড মার্চের শেষ সপ্তাহ থেকেই ধরে যাচ্ছে সেপ্টেম্বর কেন, অগাস্ট এই পর্যন্ত কোনো উৎপাদন নেই। তো সেই সময় তো আমরা আমরা আমাদের মধ্যে ক্রাইসিস হয়েছে। ক্রাইসিস বলতে এরকম কোনো ঘটনার সঙ্গে আমরা কেউ পূর্ব পরিচিত নই, এমনকি ইতিহাসও আমাদের এরকম কিছু জানা নেই। ইভেন আমরা ইংরেজি, আমি তো ইংরেজি সাহিত্যের ছাত্র, তার মানে এই নয় যে আমি সব ইংরেজি জেনে বসেছিলাম। কিন্তু লকডাউন শব্দটা তো আমরা অনেকেই বোধহয় প্রথম শুনলাম। লকডাউন বলে কোনো শব্দ হতে পারে জানতাম নাকি আমরা? আমি জানি লক জানি, ডাউন জানি, কিন্তু লকডাউন একসঙ্গে কোনো শব্দ হতে পারে। যেমন ধরা যাক ইউরোপের কোনো লোক লোডশেডিং শব্দটা জানে বলে আমার তো মনে হয় না। মানে এরকম কিছু কিছু শব্দ এরকম হয়ে যায় আর কি, জানে কি জানি না। ইংল্যান্ডের লোক বা অক্সফোর্ড ইউনিভার্সিটির কোনো ইংরেজির অধ্যাপক কি লোডশেডিং শব্দটা জানে? আমি জানি না। মানে আমরা যেভাবে লোডশেডিং কথাটা মানে জানি, তারা কি তারা লোডটা জানে, তারা শেডটা জানে, শেডিংটাও জানে, কিন্তু লোডশেডিং কথাটা কি তারা জানে? ঠিক সেরকম আমরা লকডাউনটা বোধহয় জানতাম না, অন্তত আমি জানতাম না। কিন্তু লক বা ডাউন দুটোই জানি। লকের কতগুলো মানে হতে পারে একই বানানের, সেটাও জানি, কিন্তু লকডাউন জানতাম না। এখন আমার এখন আমার 1 বছরের শিশুপুত্র লকডাউন জেনে গিয়েছে, এমন একটা অবস্থা। হ্যাঁ। তো এইবারে এই যে যখন হলো, প্রথম কটা দিন তো আমরা মানিয়ে নিতে পারিনি। মানে আমাদের যে রীতি, আমাদের যে অভ্যেস, সামাজিক অভ্যেস, দৈনন্দিন অভ্যেস, সবকিছু তো তছনছ হয়ে গিয়েছিল। মানে আমি জানি না কে এই সময়টা ভালো কাটিয়েছেন। মানে এটা একমাত্র হতে পারে সদ্য বিয়ে করা দম্পতিরা ভালো কাটাতে পারেন, মানে একদম অযাচিত কোনো অ্যাপ্লিকেশন না করে ছুটি পাওয়ার মতন হনিমুনের কাটাতে পারেন। এছাড়া আর কেউ ভালো কাটিয়েছে বলে আমার মনে হয় না। তো সেই জায়গা থেকে এই যে ক্রাইসিসটা, মানে প্রতিদিনের অভ্যেস থেকে বিচ্যুত হওয়া, মানে বিচ্যুত হতে বাধ্য করা, এমন একটা যাপনের মধ্যে নিয়ে গিয়ে আমাকে এবং আমাদের ফেলা হয়েছিল, যেটার সঙ্গে আমাদের কোনো পরিচয় নেই। আমরা মহামারী কি জানি, আমরা দুর্ভিক্ষ কি জানি, আমরা যুদ্ধ কি জানি, কারণ আমরা ইতিহাস পড়েছি, আমরা ফিল্ম দেখেছি, আমরা নাটক দেখেছি, আমরা সাহিত্য পড়েছি সেই সব বিষয় নিয়ে। এইটা নিয়ে তো জানতাম না কিছু। এবং এখনো কিরকম, মানে যখন লকডাউন শুরু হলো তখনও টেলিফোনে যে কথাগুলো বলতো, বা রেডিওয়ে যে কথাগুলো বলতো, টেলিভিশনে যে কথাগুলো বলতো, এখনো সেই একই কথা। খুব দরকার না হলে বাড়ি থেকে বেরোবেন না, তখনও বলতো। মাস্ক পরবেন, এখনো বলে মাস্ক পরবেন, খুব দরকার না হলে বাড়ি থেকে বেরোবেন না। এরকম একটা অভূতপূর্ব, অদৃষ্টপূর্ব, অশ্রুতপূর্ব অবস্থার মধ্যে আমরা পড়েছিলাম। কিন্তু সেইখান থেকে শুধু আমরা বলে না, এখন এই সোশ্যাল মিডিয়ার
কল্যাণেই হোক, ফেসবুকের কল্যাণে হোক, একটা বড়, এর অনেক ক্ষতিকারক দিক আছে, শুধু সমাজবিদরা সেসব বলেন, কিন্তু একটা বড় প্রাপ্তি হচ্ছে আমাদের, পশ্চিমবাংলা বলো, ভারতবর্ষ বলো, সারা পৃথিবী বলো, কোথায় কি কাজ হচ্ছে সেটা আমাদের কাছে চলে আসে। মানে আমি ছোট করে পশ্চিমবাংলার কথা বলছি, শুধুমাত্র এই সময়কালের মধ্যে মানে সাংগঠনিকভাবে এগিয়ে থাকা দল, সাংগঠনিকভাবে একটু কম গোছানো দল, একটু কম শক্তিশালী দল, টাকা পয়সার দিক থেকে হয়তো অনেক টাকা পয়সা নেই, কম পুঁজি আছে, সেরকম দল, এরকম অসংখ্য দল এই সময়কালটাকে কাজে লাগিয়ে তাদের নিজস্ব থিয়েটার স্পেস তৈরি করেছেন। এটা একটা বড় প্রাপ্তি। বগুলায় হয়েছে, বেলঘরিয়ায় হয়েছে, অশোকনগরে হয়েছে, এরকম অসংখ্য জায়গায় হয়েছে। কেউ বাড়ির ছাদে করছেন, কেউ বাড়ির একটা ঘর আর বৈঠকখানাকে ভেঙে ফেলে একটা ঘর বানিয়ে বগুলাতে করেছে, ওরা নিজেদের মতন করে আলো লাগিয়েছে। এই যে তাহলে এই ক্রাইসিসে যখন বুঝতে পারছে যে আমার এই মুহূর্তে ট্রেনে করে অন্য জায়গায় গিয়ে নাটক করার উপায় নেই, এই মুহূর্তে কবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আবার প্রেক্ষাগৃহগুলো পুরনো ছন্দে ফিরবে আমার জানা নেই, কিন্তু আমার থিয়েটার তো থেমে থাকবে না, তাহলে চলো আমি আমার মতন করে করি। বগুলা যে কাজটা করেছে সেখানে 20 জন, সর্বাধিক 20 জন মানুষ থিয়েটার দেখতে পারবেন, কিন্তু ওরা তো করেছে। আমরা যে কাজটা করেছি এই পরিস্থিতিতে হয়তো 50 জন মানুষ থিয়েটার দেখতে পারবেন, কিন্তু আমরা তো করতে পেরেছি। কাজে এটা তো প্রোডাক্টিভ কাজ হয়েছে, এটা আমাদের প্রাপ্তি। শুধু আমাদের না, কল্যাণী নাট্যচর্চা বলে না, এরকম অসংখ্য দল, অসংখ্য দল। ধরো গোবরডাঙ্গা নকশা বা গোবরডাঙ্গা শিল্পায়ন, তাদের ইনফ্রাস্ট্রাকচার ছিল, আমাদেরও ছিল, তাদের কথাই বলছি না, আমাদের কথাই বলছি না, আমাদের একটা কৃতিত্ব আছে। যারা এই পরিসরে নিজেদের, অর্থাৎ সংকট মানুষকে পথ দেখায়, সংকট মানুষকে একরোখাও করে তোলে যে আমাকে এটা করতে হবে, এবং তারা করে দেখিয়েছে অলরেডি। সেখানে সেখানে পারফরমেন্স তৈরি হচ্ছে। শান্তিপুর সাংস্কৃতিক কৌশিকরা কি করছে, তাদের রিহার্সাল রুমে তারা প্রোডাকশন করছে, এবং সর্বাধিক 15 থেকে 20 জন, এবং যে কটা শো করেছে ওরা আগাম ফেসবুকে দিয়েছে, হাউসফুল হয়ে গেছে। 15 জন দর্শক, 20 জন দর্শক মিলে একটা প্রোডাকশন দেখছে, কিন্তু তারা থিয়েটারটা করছে। এবার আমরা যদি বলি, আমরা তো অধিকাংশ সময় কলকাতাতে 100, 150, 115 জনের বেশি দর্শক পাই না, অনেক সময়ই পাই না তো। তাহলে আমি যদি আমার স্পেসে 50 জন দর্শককে বা 20 জন দর্শককে নাটকটা দেখাই, আমার থিয়েটার তো বাড়ছে, আমার থিয়েটার তো এগিয়ে যাচ্ছে, শো তো হচ্ছে। তো ক্রাইসিস আমাকে এই উপায়টা বের করে দিয়েছে, ক্রাইসিস আমাকে এই রেজাল্টটা দিয়েছে, থিয়েটারের ক্রাইসিস। আর ক্রাইসিস কি, আর একটা ক্রাইসিস তৈরি হয়েছে, সেইটার জন্য কে দায়ী আমরা জানি না। এক মিডিয়া দায়ী হতে পারে, এক বিভিন্ন রাষ্ট্র নেতারা দায়ী হতে পারেন, যে আমাদের মধ্যে এই কোভিড-19কে কেন্দ্র করে একটা ভয়ঙ্কর রকমের আতঙ্ক ছড়ানো হয়েছে, একটা আতঙ্কের বাতাবরণ আমার চারপাশে তৈরি হয়ে আছে। মানে আমরা যতই বলি না বেপরোয়া মানুষ, রাস্তাঘাটে দেখে বোঝা যাচ্ছে না, পুজোর ভিড় দেখে বোঝা যাচ্ছে না, দীঘায় বেড়াতে যাওয়া দেখে বোঝা যাচ্ছে না, এগুলো আমরা যতই বলি, কিছু সংখ্যক মানুষ কিন্তু তারা কিন্তু আতঙ্কগ্রস্ত, সহজে তারা বেরোতে চাইছেন না। এবং আমাদের দলে আমি যেটা বুঝতে পারছি, আমাদের দলের মধ্যেও আমাদের যারা পারফর্মার, তাদের মধ্যে দ্বিধা আছে। দ্বিধাটা আছে ভয়ের কারণে আছে, যে যদি আমি আক্রান্ত হই। আমি কিন্তু সেটাকে অযৌক্তিক বলছি না, আমি সেটাকে ডিসকার্ড করছি না, আমি কখনো বলছি না এটা অনুচিত, এত ভয় পাওয়ার কিছু নেই, বেরিয়ে এসো, এটা বলছি না। মানুষের মধ্যে ভয়টা ঢোকাটা স্বাভাবিক। আমার বাড়িতে ছোট ছেলে মেয়ে আছে, আমার বৃদ্ধ বাবা মা আছেন, যদি আমার কিছু হয়ে যায় তার থেকে বাবা দূরে দূরে থাকি, আচ্ছা কদিন একটু থাকুক না। এই যে কাজটা হচ্ছে, এই যে ভয়টা, হয়তো কিছু মানুষ একটু উৎসাহ দেখিয়ে বেরোচ্ছেন, কিছু মানুষ সত্যি সত্যি সঙ্গত কারণে ভয় পাচ্ছেন। ফলে এই মুহূর্তে মানে নাটক তো মূলত রিহার্সাল, মহলা, প্রতিদিনের কাজের উপর নির্ভর করে, দানা বাঁধে, ঘন হয়, সেই কাজটা ব্যাহত হচ্ছে, এবং রোজকার চর্চাটা চর্চিত হচ্ছে না। ফলে আজকেই আমাকে একজন আমার সহকর্মী বলছেন জং ধরে গেল, তো আমি মানে আর ভাল লাগছে না, বোর হয়ে যাচ্ছি। তো আমি রসিকতা করে বললাম জং ছাড়িয়ে নেব, কিন্তু কথাটা হচ্ছে এই যে আমার জং ধরে যাচ্ছে মানে কি, আমি তো চর্চার মধ্যে নেই, আমি তো ভোতা হয়ে যাচ্ছি, আমার ধার কমে যাচ্ছে, আমার শান কমে যাচ্ছে। মানে অনিন্দ্য জানো কল্যাণী নাট্যচর্চা মোটামুটি প্রায় রোজই তার একটা চর্চা থাকে, মানে তার রিহার্সাল স্পেসে হয়তো রোজ নাটকের রিহার্সাল হচ্ছে না, কিন্তু প্রতিদিনের চর্চাটা থাকে, ফিজিক্যাল চর্চা, প্রতিদিন ইম্প্রোভাইজেশন, অ্যাক্টিং ক্লাস,
থাকেই 2.5-3 ঘন্টার একটা কাজ, সেইটা মার্চের 3য় সপ্তাহ থেকে বন্ধ, ফলে ভোতা হয়ে যাচ্ছে। মানে ভোতা তো হবেই। আজকেও আমরা কাজ করে এখানে এসেছি। আজকেও কাজ করেছি আমরা, আজকেও কাজ করেছি। এবং এই মানে এটা হয় তো, মানে আমাদের পেশা কি, আমাদের পেশা তো পড়ানো। পড়ানো মানে একটু আধটু লেখাপড়া করতে হয়, মানে হাতে লিখতে হয়, বোর্ডে লিখতে হয়। আমার তো মে মাসে একটা চেক সই করতে গিয়ে আমি দেখেছি আমি লিখতে পারছি না, আমার সই মিলছে না, মানে 2 মাস যে লিখিনি। তো লেখার অনভ্যেসটা আমার লেখার ক্ষমতাটা নিয়ে নিয়েছে। এটা হয়েছিল একটা সময়। তো সেই রকম আর কি, এই যে এখন এইটাকে কাটিয়ে, এই যে এই ক্রাইসিসটা চলছে, মানে আমাদের কিছু জনের মধ্যে একটা দ্বিধা, একটা ভয় কাজ করছে, এটাকে কাটিয়ে ওঠাটা, তো সেটা কাটিয়ে উঠতে হবে, উঠবও আমরা নিশ্চয়ই। এই আর যে প্রশ্নগুলো করেছিলে, ধরো মিউজিক, দেখো এইটা আমরা তো একটা থিয়েটার তৈরি করি, একটা টেক্সট বাছি, সেইটা নিয়ে নির্দেশক তার একটা ভাবনা থাকেন, তারপর সেটা দিয়ে রিহার্সাল চলতে হয়। মিউজিক তো সব শেষে হয়, অনেক পরে হয়। করতে 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 শিখেছি, একটা ভাবনা আসে, মিউজিক ডিরেক্টরকে ডাকানো হয়, সে একটা ভাবনা ভাবে, সেই মতন হয়তো মিউজিক তৈরি হলো। মিউজিক তৈরি হওয়ার পর হয়তো রিহার্সালটাই পাল্টে গেল, অভিনয়টাই পাল্টে গেল, কম্পোজিশন পাল্টে গেল, এরকম হয়। এখন খোয়াবনামার সুর করেছিলেন প্রবাদ প্রতিম কালিকা প্রসাদ ভট্টাচার্য। সে তো লোকসঙ্গীতের এনসাইক্লোপিডিয়া। কালিকা অত্যন্ত আমার কনিষ্ঠ, অত্যন্ত বন্ধু ছিল, অকালে চলে গেল কালিকা। তো খোয়াবনামার মিউজিক করেছিল সঙ্গীত নির্দেশনায় গৌতম ঘোষাল, যে এই মুহূর্তে একজন অত্যন্ত গুণী শিল্পী এবং সঙ্গীতের শিক্ষক। নিজের গান রচনা করে, নিজে সুর দেয়, নিজে গায়, এবং ওর গান, ওর রচনা করা, ওর সুরারোপিত গান এখন বাংলার প্রথম সারির গায়িকারা গাইছেন। গৌতম আমাদের সম্প্রতি, গৌতম তারপরেও আমাদের সঙ্গে কাজ করেছে। গৌতম প্রথমে অশ্বচরিত করে, খোয়াবনামার মিউজিক করে, তারপরে গৌতম আলিবাবার লাইভ মিউজিক, গানের সুর সবই গৌতমের। গৌতম আমাদের সঙ্গে ঈর্ষা বলে একটি নাটকে কাজ করেছে। ভবিষ্যতে আমরা যে দুটি নাটক করব বলে ভেবেছি, একটি নদীটা, একটি ইলিয়া, সে দুটোও গৌতমের কাজ থাকবে, আমাদের সঙ্গে কাজ করবে। তো এইরকম ভাবে হয়েছে। এখন যেমন হারিয়ে যায় মানুষ নাটকটা পড়ার পরে, হারিয়ে যায় মানুষ হচ্ছে ময়ূখ মৈনাক কালিকার প্রথম থিয়েটারে মিউজিকের কাজ, এবং এটা ওরা বলে তখন ময়ূখ মৈনাক কালিকা একসঙ্গে কাজ করে, এবং ওদের তিনজনের নামের আদ্যক্ষর দিয়ে নাম তৈরি হয়েছিল মোকাম। ময়ূখ মৈনাক কালিকা। ময়ূখ বানানে ময়কার নেই, কিন্তু ওই উচ্চারণে তো মো কা, ময়ূখ মো কা কালিকা ম মৈনাক, এরকম একটা মোকাম, দেখবে মোকাম বলে আছে মেয়েটিতে বা ইয়েতে। তারপর ময়ূখ মৈনাক স্বতন্ত্র হয়, কালিকা নিজের মতন করে দোহারে আরো বেশি সময় দিতে শুরু করে, বা আরো বেশি কাজ অন্যরকম ভাবে শুরু করে। তো ওইটা প্রথম দিন যখন আমরা পাঠ করি, নাটকটা যেদিন আমি পাঠ করি, ওরা তিনজন শুনে নিঃশব্দে নিশ্চুপ হয়ে বাড়ি ফিরে গিয়েছিল। তখন এত সোশ্যাল মিডিয়া ইত্যাদি ছিল না, টেলিফোন, স্মার্টফোনও না। টেলিফোনে আমাকে প্রথম ময়ূখ ফোন করে বলল যে এরকম এই নাটকটা পাঠ শুনে আমাদের মনে হয়েছে অনেকগুলো মানুষ কথা বলছে, অথচ নাটকটার চরিত্র কিন্তু বেশি না, 7টি চরিত্র, তার মধ্যে অনেকক্ষণ ধরে কথা বলা হচ্ছে 4টি চরিত্র। তো বলছে অনেক মানুষ যেন কথা বলছে। তো আমরা তিনজনে মিলে ঠিক করেছি এই নাটকে কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবো না, এই নাটকে শুধু হিউম্যান ভয়েস থাকবে। এবং হারিয়ে যায় মানুষ অ্যালবেয়ার কামুন নাটক থেকে করা, জাস্ট শুধু হিউম্যান ভয়েস, কখনো কখনো জল, মানে বিয়ে বাড়িতে সেই নৌকো বলে না, যেতে রসগোল্লা থাকে, তরকারি থাকে, মাংস থাকে, নৌকো, ওই নৌকোর মধ্যে জল নিয়ে নানা রকম ভাবে বাজনা সৃষ্টি করেছিল। এবং হারিয়ে যায় মানুষের একটা সিডি তখন প্রকাশিত হয়েছিল, ওদের উদ্যোগেই, থিম মিউজিক অফ হারিয়ে যায় মানুষ বলে। সিডিটা আলাদা করে বিক্রি হতো, সাথে শুধু হারিয়ে যায় মানুষের মিউজিক থাকতো, আর কিছু থাকতো না। এখন এই যে মিউজিক ডিরেক্টরের মাথায় একটা ভাবনা এলো, এবং সেটা নাটকের ডিরেক্টরের সঙ্গে আদান প্রদান করে একটা জায়গায় ঐকমত্যে পৌঁছানো গেল, এবং তারপর সেটা তৈরি হলো, সেটা প্রয়োগ করা হলো, এবং
হারিয়ে যাওয়া মানুষের মিউজিকটা এতটাই অন্যরকম হয়েছিল এবং এতটাই জনপ্রিয় হয়েছিল, জনপ্রিয় কথাটা আমি না বললেও বলবো, এতটাই অন্যরকম হয়েছিল যে ওরা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ওই শুধু মিউজিকটাই বাজাতো। আর একটা কবিতা, যে কবিতাটা ওরা গান করেছিল, সেই কবিতাটা ওরা, সেই গানটা বাজানো হতো, খুশি হয়ে যদি তালু মেলে দাও, এই একটি কবিতা। তো অন্যরকম মানে এক্সপেরিয়েন্স। আর হারিয়ে যাওয়া মানুষ খুবই অন্যরকম নাটক, খুবই খুবই সিরিয়াস, শুধু সংলাপ, শুধু সংলাপ, শুধু তর্ক, কোনো কায়দা কানুন কিচ্ছু নেই, নাচ গান কোরিওগ্রাফি কিচ্ছু নেই, শুধু অ্যাক্টিং, শুধু সংলাপ। আর অদ্ভুত একটা সেট, হিরণ মিত্র তৈরি করা সেট, সেটটা ঘুরে যেত, মানে আমাদের তো এখন রিভলভিং স্টেজ নেই, মানে ফার্স্ট সিনে দেখা যাচ্ছে জানালাটা পেছনে, সেকেন্ড সিনে দেখা যাচ্ছে জানালাটা দর্শকের বাঁ দিকে, সেই মতন কিন্তু মানুষগুলো বসাও ঘুরে গেছে। মানে আজকে আমি আমার ঘরে যেভাবে বসে আছি, আমার ঘরটা যদি ঘুরে যায় তাহলে আমার বসার অবস্থানটাও পাল্টে যাবে। 5টা সিনে 5 রকম ভাবে ঘরটা বদলে বদলে যেত, একটাই ঘর বদলে বদলে যেত। এবং ফাইনালি ওই জানালাটা ঘুরতে ঘুরতে শেষ দৃশ্যে জানালাটা আসতো যেদিকটা পূব দিক, যেদিক থেকে সূর্যের আলো আসে, মানে নাটকে সেইভাবে বোঝানো হতো পূব দিক, ভোরবেলায় সূর্যের আলো এসে পড়ছে, নাটকটা শেষ হচ্ছে, এরকম একটা হতো। অন্যরকম একটা, আসলে দর্শক হিসেবে অন্যরকম একটা ইন্টারপ্রিটেশন আসতো, যে নাটকের বক্তব্যটাকে যেন চারিদিক থেকে ঘুরে আমরা দেখছি, যে কি তাই বলছে, তো মানে চারিদিক এটা তো থেকে দেখছি, তোমার, এরকম একটা এটা ব্যাপার তো তোমার থাকতো। সেই বলো কুরোসাওয়ার ওই ছবিটা বলো, রসমান, রসমান। রসমানের, হ্যাঁ, হ্যাঁ, যে ওখানে এক তো তাই একজনের তো ছিল, এক একটা বয়ান, এবং তার ন্যারেটিভটা চেঞ্জ হয়ে যায়। narrative টা মানে ধরো হুম, তুমি আমি যদি একটা রোড অ্যাক্সিডেন্ট দেখি, আরো 5জন দেখলো, বা অত অত গভীরে যেতে হবে না, ধরো আমাকে যদি বলা হয় ডেসক্রাইব দিস রুম, আমাদের 5জনকে ঘরে বসে আমরা 5জনেই রুমের এই ঘরটার বর্ণনা বিবরণ দেব। আমরা যে বিবরণ দেবো সেটা ঘরটাকে দেখেই দেবো, কোনো অনেস্টলি, মানে কোনো বানিয়ে দেব না। আমাদের 5জনের বিবরণই সত্য, কিন্তু 5টা সত্য আলাদা আলাদা। ঠিক সেই রকম ওইটা যখন ওই সেটটি যখন ঘুরছে, দর্শক তো নিজের মতন করে সত্যটা তৈরি করছে। এবং ট্রুথ কিন্তু রিলেটিভ, ট্রুথ কখনো ট্রুথ নয়, সব সময় আপেক্ষিক। সব আজকে সময় যেটা আপেক্ষিক। হ্যাঁ, আজকে যেটা সত্য সেটা, মানে আমি যদি বলি এই রাস্তাটা কি সুন্দর, তার মানে এটা এটা সত্য না, রাস্তাটা আরো সুন্দর হতে পারতো, তাই না? মানে ট্রুথ তো ট্রুথ সেই বলে তো। হয় না, হয় না, হয় না। তো এই আর কি, অনেকক্ষণ বকবক হলো, কিন্তু 1 ঘন্টা 8 মিনিট হয়ে গেল। এবার সহেলি একবারও মুখ দেখাচ্ছে না, মানে হ্যাঁ, হ্যাঁ কিছু কমেন্টস এসেছে, একটু পড়ে নি। হ্যাঁ, অলিপ রায় লিখেছে, স্যার অনেকদিন পরে আপনার ভালোবাসা আজ কিছুটা পেলাম, এই অনুষ্ঠানে অনুভব করছি। ধন্যবাদ অলিভ, আমার স্টুডেন্ট। আসলে এখানে দুজনেই স্যার, ম- এই জন্য কনফিউশন। কি হবে, তোমার মৈত্রী ছাত্রী এম বেশি হবে। কিছু একটা বাহবা এবং ফুল দিয়েছেন। দীপ্তেশ্বর লিখেছেন, কতটা মহান মানসিকতার মানুষ হলে এই কথা বলতে পারেন কেউ। তাপস সেনের এই বক্তব্য তার প্রমাণ। অবশ্যই। দিবাকর দা লিখেছে, বাহ বাহ, খুব সুন্দর। অর্পিতা দাস স্যারদের নমস্কার জানিয়েছে। শর্মিষ্ঠা হালদারও তাই। অমরজিৎ ফোকরক লিখেছে, বাহ, খুব ভালো। পার্থ চক্রবর্তী লিখেছেন, নাটকের গল্প শুনছি, যা বরাবর আকর্ষণ করে, উপভোগ্য। ধন্যবাদ। সোনালী সরকার লিখেছেন, বাহ। সে বাহ বলতে বলতে আমার বাহের কথা মনে পড়ে গেল। আমরা জাগো আলোচনার বাহে। একদমই শেষ প্রান্তে, জাগো বাহে কণ্ঠে সবাই, নুরুল দিনের সারা জীবন, এবং কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র সম্পর্কে বলতে গিয়ে আহ, অনেকেই বলেন যে কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের কাজ প্রধানত নিরীক্ষাধর্মী কাজ,
কিন্তু সব সময় হয়তো সেটা স্বীকার করা যায় না। নিরীক্ষাধর্মী কাজও কিন্তু অনেক সময় পপুলার হয়, সেই অর্থে কমার্শিয়াল হয়। তো নুরুলদিনের সারা জীবন যেমন ইদানিং কালের মধ্যে নিরীক্ষাধর্মী কাজ হলেও সেটি প্রায় কমার্শিয়াল কাজের মতনই হয়েছে। এবং প্রথম দিককার যে দু তিনটে প্রোডাকশনের কথা নিয়ে আমরা এতটা আলোচনা করলাম, প্রবাদ প্রতিম ব্যক্তিদের সঙ্গে আমরা কাজ করেছি, সেটাও কিন্তু নিরীক্ষাধর্মী কাজই ছিল। কিন্তু তৎসত্ত্বেও নুরুলদিনের সারা জীবন যেমন একরকম অনেকেই এখনকার মানুষেরা দেখেছেন, ঠিক সেই রকম সেই অর্থে কিন্তু যেটাকে বলে একেবারে কমার্শিয়াল কাজ, একটি হচ্ছে মেয়েটি, আর দ্বিতীয়টি হচ্ছে তোমার কোনো সত্য নেই। আম, এইগুলো যেমন নির্মাণ অন্যরকম, মানুষ অন্যরকম ভাবে নেয়। এবং সবচেয়ে বড় কথা, এই দুটো নাটকের ক্ষেত্রে যারা নাটকের আহ, চিরকালীন দর্শক, আমরা দেখেছি এই দুটি নাটকের ক্ষেত্রে অনেক অন্য মানুষও আসেন। মানে যারা হয়তো অনেকের ক্ষেত্রে প্রথম নাটকটা দেখছেন এবং তারা নাটক দেখতে পছন্দ করছেন, এরকম আমরা দেখেছি। এবং সেইগুলো নির্মাণ করা সত্যি কিছুটা চ্যালেঞ্জের। আম, সে সম্পর্কে বেশি কথা হয়তো এখানে বলার দরকারও নেই। আমি মেয়েটি নিশ্চয়ই বাংলা নাটকের একটা অন্যতম অংশ, এবং এখান থেকে আহ, বিন্দিয়াদি প্রায় বাংলা নাটকে পরিচিত হয়েছেন। বহু জায়গাতে বিন্দিয়াদি বারংবার ওটা স্বীকারও করেন। এবং সেই সঙ্গে আরেকটি নাটকের কথাও অবশ্যই উল্লেখ করব, যেটি হচ্ছে আমাদের শেষের প্রোডাকশন, মানে এর আগে দয়াময়ীর কথা। দয়াময়ীর কথা নাটকটিও কিন্তু অন্তত আজকের দিনে যে বাতাবরণে আমরা তৈরি হচ্ছি, সেই দিকে যদি আমরা দেখতে চাই, দয়াময়ীর কথা একটি অদ্ভুত স্মৃতিকথা, যেটিকে কিন্তু আমাদের মনে হয়েছিল যে এই স্মৃতিকথাটি সকলের শোনানো দরকার। এবং সত্যি কথা বলতে, প্রথম যখন দয়াময়ীর কথা আমরা নাট্যভবনে পড়ি, আহ, আমাদের কিন্তু অনেকেরই যাদের আমাদের দেশভাগের স্মৃতি নেই, আমাদের পরিবারে যাদের দেশভাগের স্মৃতি নেই, তাদেরও কিন্তু আমাদের চোখে জল এসে গিয়েছিল। আমার মনে আছে আমাদের যিনি সভাপতি, শান্তনু ঝা, ডক্টর শান্তনু ঝা, তিনিও কিন্তু এ বঙ্গের মানুষ, এবং তিনিও কিন্তু নাটকের প্রথম অভিনয় দেখে তিনিও কিন্তু চোখের জল ধরে রাখতে পারেননি। তাই এই ধরনের কমার্শিয়াল প্রোডাকশনের পাশাপাশি যখন নিরীক্ষাধর্মী কাজগুলো চলতে থাকে, তখন হয়তো সত্যি মাঝে মাঝে মনে হয় যে হয়তো কমার্শিয়াল বলে সেই অর্থে কিছু নেই। সুতরাং আলাদা করে নিরীক্ষাধর্মী কাজ করে কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র, এইটা হয়তো ঠিক নয়। আমার এই রকমই একটা বক্তব্য উপসংহারে আমরা রাখতে চাইছি। যদিও নাটকের কথকথা কোনোদিনই শেষ হবে না, এটা চিরকালীন আলোচনা। আম, আমার বক্তব্যের একটা উপসংহারের দিকেই আমরা এগোতে চাইছি। আমি কিশোরবাবুকে অনুরোধ করব আমরাও কিছু বক্তব্য রেখে আমরাও আজকের কথোপকথনের উপসংহারে পৌঁছে যেতে। আসলে থিয়েটার নিয়ে কথা বলতে গেলে এত কথা জমে আছে, তো বলা শেষ হয় না। মেয়েটির কথা উঠেছে, আমি অনিন্দ কমার্শিয়াল বলে ওইভাবে ভাববো না, ভাবতে চাইছি না। মেয়েটির যে আবেদন, সেটা একটা ইউনিভার্সাল আবেদন, একটা সার্বজনীন আবেদন। মানে মেয়েটি আসলে কমার্শিয়াল বলে ওরকম কিছু হয় না, সেই অর্থে হয় না। মেয়েটি আসলে প্রতিদিন হচ্ছে, বাস্তবে প্রতিদিন মেয়েটি হচ্ছে সারা পৃথিবী জুড়ে। এবং মেয়েটির সব থেকে বড় কথা হচ্ছে, মেয়েটিতে আমরা দুজন মানে এই সময়ের অত্যন্ত দক্ষ অভিনেতা অভিনেত্রীকে পেয়েছি, গৌতম হালদার, বিন্দিয়া ঘোষ। যে অভিনয়টা গৌতম হালদার করেন এবং যে শারীরিক ঝুঁকি তিনি নেন, মানে তোমার 2 ইঞ্চি ফ্যাটাল হয়ে যেতে পারে। 2 ইঞ্চি চওড়া টেপ, শ্যালো টেপ, যার মুখে বাঁধা হয় 10-12 মিনিট, এবং আমাদের নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে কোন পরিস্থিতিতে ওর বিপজ্জনক মনে করলে কি করবে, তখন আমরা কি করব। সেটা আমি খোলসা করে বলছি না, কিন্তু এরকম একটা আছে। এবং ওই রুদ্ধশ্বাস দৃশ্য এবং ওই রকম একটা ঘটনা, ওই রকম একটা কনফেশন, ওই রকম একটা টানটান উত্তেজনার নাটক। মেয়েটি জনপ্রিয়তা, মেয়েটি অনেক অনেক বেশি, ঠিকই অনেক অনেক সেরাতে মেয়েটির শো হয়েছে, এবং মেয়েটি 13 বছর ধরে চলছে। আমরা আগামী 6 ডিসেম্বর আবার মেয়েটি করব একাডেমিতে। বা তোমার কোনো সত্য নেই, একটা রহস্যধর্মী নাটক, কিন্তু অদ্ভুত হিউম্যান রিলেশনশিপের নাটক।
মানুষে মানুষের সম্পর্কের নাটক, অধিকার বোধের নাটক। এবং ওই নুরুল দিনের সারা জীবন আছে না, যে কেউ বলতে পারে না মানুষের মনের কথা কখন কি হবে। এই এই তোমার কোনো সত্য নেইও তো তাই, কে বলতে পারে যে ওই মানুষগুলো এরকম হঠাৎ করে বদলে যাবে? কি পড়তে 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 মানে যারা তোমার কোনো সত্য নেই তো হয়েছে কৃষ্ণনগরে, আমি জানি না সহেলি দেখেছে কিনা, যে প্রত্যেকটা মানুষ কিন্তু সত্যের পেছনে ছুটছে অথচ ভুল করছে। প্রত্যেকটা মানুষ ফাইনালি যেখানে গিয়ে পড়ছে সেটা মিথ্যে। ওই দুধে উকিল যে সারা জীবন সত্যকে খুঁজে গেল, এবং শুধু খুঁজে গেল না, সত্যকে আরব্ধ করলো, হাতে পেল, সেই লোকটাও মিথ্যের গাড্ডায় গিয়ে পড়লো। যে মেয়েটি ভালোবেসেছিল সর্বস্ব দিয়ে, সেও মিথ্যের গাড্ডায় গিয়ে পড়লো। যে এতক্ষণ পর্যন্ত অভিনয় করে গেল যে সে নির্দোষ, সে নির্দোষ, আসলে সে খুনি, মানে সেও আসলে মিথ্যে। সব রকম ভাবে কিভাবে হিউম্যান রিলেশনশিপ গুলো মানুষের অবস্থানকে, মানুষের প্রেক্ষিতকে বদলে বদলে দেয়, পাল্টে পাল্টে দেয়, এবং সেটা একটা রুদ্ধশ্বাস। আগাথা ক্রিস্টি তো মাস্টার মানুষ না, তার সঙ্গে তার লেখা, তার তো এইসব করে মানে আমাদের ব্যক্তিগত প্রাপ্তি, মানে পার্থিব প্রাপ্তি কি হয়েছে, কিছুই হয়নি, সবাই জানে। কিন্তু আমাদের মানসিক উন্নতি, মনের উন্নতি, আমাদের নিজেদের বোধের উন্নতি, নিজেদের বোঝাপড়ার উন্নতি, মানুষ হিসেবে নিজেকে চেনা, অন্যকে চেনার যে উপায়, ভাবনা বা বিচার করা, বিবেচনা করা যে ভাবনা, সেগুলোতে শান দেওয়া গেছে, এটা আমি বিশ্বাস করি সবগুলো কাজ করি। যেমন একটা মেয়েটি অভিনয় করার পরে অত্যন্ত শারীরিক পরিশ্রম হয়, বা তোমার কোনো সত্য নেই করার পরেও অত্যন্ত শারীরিক পরিশ্রম হয়, কিন্তু করার পরে যেন কোথাও একটা তৃপ্তি, কোথাও একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। সেটা যে কোনো নাটক করতে গিয়েই করে, কিন্তু এখন এইগুলো করতে গিয়ে হারিয়ে যায় মানুষ। করে কি আনন্দ পেতাম আমরা, কি আনন্দ পেতাম, অথচ গোটা নাটকটা গ্লুমি, কোনো হাসির কিছু নেই, কিচ্ছু নেই, দম বন্ধ করা একটা পরিস্থিতি, এইভাবে হচ্ছে আর কি। তো থিয়েটারটা এই বোধহয়, থিয়েটারটা ওই মানে ওই কথায় আছে না, আগে খুব ভালো মানুষ হতে হয় তবে ভালো থিয়েটার করা যায়। এখন এর মানে এই নয় যে আমরা বলছি আমরা সবাই খুব ভালো মানুষ, কিন্তু আমার অন্য কথা মনে হয়, থিয়েটার মানুষকে ভালো মানুষ করে তোলে, এই বিশ্বাসটা আমার জন্মেছে। মানে সেটা আমার নানা কারণে জন্মেছে, শুধু আমাকে দিয়ে না, বা আমাদের কয়েকজনকে দিয়ে না। এই কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের প্রায় 25 বছর হতে চললো। মানে সত্যি কথা বলতে কল্যাণী নাটক ও চলচ্চিত্র চর্চা কেন্দ্র ধরলে 25 বছর হয়ে গেছে এবছরই, আমরা ওটাকে বাদ দিয়ে ধরি বলে 24 বছর। তো হতে চলে এই 24 বছরে বহু ছেলে মেয়ে, বহু মানুষ এখানে এলেন। তাতে বোঝা যায় যে সত্যি সত্যি থিয়েটার কিন্তু মানুষকে ভালো করে, ভালো করে। খুব কদর্য, খুব নীচ মানসিকতা, খুব কুটবুদ্ধি নিয়ে চললে সে আর কিছু করার নেই, সে একদম, সে ঝুড়িতে একটা পচা থাকেই। তারা আলটিমেটলি হয় তাদের ফেলে দিতে হয়, নাহলে তারা নিজেরাই এত দুর্গন্ধ ছড়াতে থাকে যে নিজেরাই বেরিয়ে যায়। সেটাও হয়েছে, সব দলই হয়, আমাদেরও হয়েছে। তো সেরকম আর কি। কিন্তু থিয়েটার ভালো মানুষ তৈরি করে, আর এই কারণে থিয়েটার কখনো মরে না, থিয়েটার থাকবে, থিয়েটার মরে না। সেই কারণেই থিয়েটারের সঙ্গে থাকবো যতদিন সুস্থ থাকি, যতদিন পারবো। এই অনেকক্ষণ কথা হলো। আজকের নাটকের কথা জমে উঠেছিল, খুব উপভোগ্য ছিল। দুটো কমেন্টস এসেছে লাস্টে, আমরা একটু পড়ে নেব। কাঞ্চন মণ্ডল লিখেছেন খুব সুন্দর, ধন্যবাদ। অলিপ রায় লিখেছে, স্যার ইউনিভার্সিটিতে আপনার বৃষ্টির দিনে মেঘদূত কাব্যপাঠ এখনো মনে। আচ্ছা, বৃষ্টির দিনে ইউনিভার্সিটির ক্লাসের কথা মনে পড়ে। আসলে ওরা যে সময় ক্লাস করেছে সেই সময়ে আমরা তখন ধ্রুবপুত্র প্রোডাকশন করছি, আসলে কথা শেষ নেই। এবং ধ্রুবপুত্রতে মেঘদূতের একটা বিশাল প্রভাব ছিল, আর আমি কাব্যের ক্লাসে মেঘদূত পড়াতাম এবং ধ্রুবপুত্রের কথা আসতো। সেই সময় আমরা ধ্রুবপুত্র নিয়ে 1.5 বছর ধরে চর্চা করছি। সেই কথাই হয়তো ওর স্মরণে এসছে, সেখান থেকে লিখেছে। যাই হোক, এইগুলোই ভালো লাগা, এইগুলোই প্রাপ্তি। সহেলিকেও আমাদের তরফ থেকে ধন্যবাদ। সত্যি কথা বলতে যে এরকম ভাবে আলোচনার সুযোগ, এতক্ষণ ধরে আলোচনার সুযোগ
আমরা সব সময় পাই না এরকম কনস্ট্রাকটিভ আলোচনা। আমরাও বাজে কথা বলি, অধিকাংশ সময়ই বাজে কথাই বলি, কিন্তু এই রকম আলোচনা, অনেক না জানা কথা আমারও জানা হলো, যদিও মানুষটির সঙ্গে আমি দীর্ঘদিন ধরেই আমরা যোগাযোগের মধ্যে আছি, কিন্তু এইরকম আলোচনার সুযোগ সহেলি করে দেওয়ায় সত্যি ভালো না লাগলো। না না, হৃদয় থেকে একদম না। এইরকম আলোচনার সুযোগ শ্যামলিমা স্বপ্নকথাই করে দিয়েছে, এবং অসংখ্য ধন্যবাদ শ্যামলিমা স্বপ্নকথায় আপনাদের কিশোরবাবু আসার একটা কিছু জন্য। বলছেন। না ফাইনালি সহেলি, আহ, ফাইনালি জানা গেল না যে কে সাঁতরে পার হতে পারলো, মানে গুরু না শিষ্য। আমার তো মনে হয় শিষ্যই সাঁতরে পার হতে পারলো, এই আর কি। দুজনেই। সুমন দাস লিখেছেন, সকল সৌন্দর্যের সমন্বয় হলো নাটক। এরূপ সৌন্দর্যরূপ আলোচনার আহ, অংশ হতে পেরে অনেক আনন্দ অনুভব করছি। অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ সুমন দাস। সত্যি কথা বলতে আমরা যখন নাট্যশাস্ত্র পড়াই তখন সেই কনক্লিউশনে আমরা বলি যে নতৎ শাস্ত্রং নতৎ শিল্পং নসা বিদ্যা নসা কলা। এমন কোনো শিল্প নেই, এমন কোনো বিদ্যা নেই, এমন কোনো চর্চা নেই যেটা কিনা নাটকে ব্যবহার হয় না। তাই বলছে অহো ভারও মহান কবে। কবির ভার কিন্তু মহৎ, সেরকম ডিরেক্টরের ভার এবং তার সঙ্গে আমরা যারা অভিনয় করছি প্রত্যেকেরই ভার সত্যি আছে। তার কারণ হচ্ছে সত্যি এই নাটকে জীবনের প্রতিটি অঙ্গ, জীবনের প্রতিটি কথকথা এই নাটকের কথকথার সঙ্গে মিলেই আছে। এই বলেই আমরা আমাদের আলোচনা শেষ করছি। সহেলিকে ধন্যবাদ। আপনাদের প্রণাম জানাই। আর দর্শক যারা ছিলেন, যারা আমার থেকে বড় তাদের সকলকে প্রণাম, এবং যারা আমার থেকে ছোট তাদের অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শুরু করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।